স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আজকে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমাদের বেশ অনেকগুলো টপিক কভার করতে হবে। সো আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড অন্যান্য জিনিসগুলো দেখছিলাম। এখন আমরা দেখব, এখন আমাদের যেই পার্টটা দেখতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, সো এখন আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। আচ্ছা, ইকুইপোটেনশিয়াল সারফেস মানে হচ্ছে যেই কয়টা সারফেসের একটা সারফেসের যেই সারফেসের প্রত্যেকটা পয়েন্টের তোমার পোটেনশিয়াল সেম হয়, ঠিক আছে। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে হচ্ছে যেই সারফেসের প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়। যেমন এটার একটা এক্সাম্পল দেওয়া যায় যে আমরা যদি একটা স্ফিয়ার নিই, আমরা যদি একটা পয়েন্ট চার্জ নিই, ধরো একটা পয়েন্ট চার্জ, সেই পয়েন্ট চার্জটা হচ্ছে কিউ, অ্যান্ড এই কিউ চার্জটার পাশে চার্জটার আশেপাশে আর রেডিয়াসের একটা স্ফিয়ার যদি আমরা ইমাজিন করি, কিউ চার্জের আশেপাশে আর রেডিয়াসের একটা স্ফিয়ার যদি ইমাজিন করি, তাহলে এই স্ফিয়ারটার দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল একই। কেন? কারণ আমরা যদি এই পয়েন্টে পোটেনশিয়াল বের করি ভি, আমরা জানি ভি ইকুয়ালস 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। সো এইখানে প্রত্যেকটা পয়েন্ট যেহেতু একই স্ফিয়ারের উপরে আছে, সো সবার পোটেনশিয়াল সেম। সো এই যে স্ফিয়ারটা, এটার স্ফিয়ারের যে সারফেসটা, এই সারফেসটা একটা কি ইকুইপোটেনশিয়াল সারফেস। বুঝতে পারছো? ওকে, এখন ইকুইপোটেনশিয়াল সারফেসে একটা প্রপার্টি হচ্ছে, এখানে যদি একটা চার্জ রাখো, ধরো যে কোনো একটা চার্জ রাখো, একটা টেস্টিং চার্জ, আর এই টেস্টিং চার্জটাকে যদি এইখান থেকে এইখানে ট্রান্সফার করো, এইখান থেকে এইখানে নিয়ে আসো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এখানে ওয়ার্ক ডান হয় 0। মানে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা যদি যে কোনো একটা চার্জকে শিফট করি, তাহলে ওয়ার্ক ডানটা 0 হয়। কেন? কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে কিউ নট ডেল ভি। ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে কিউ নট ডেল ভি। সো এখানে কিউ নট, বাট ডেল ভি হচ্ছে কি ভি এ মাইনাস ভিবি। বাট সিন্স এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, আমরা জানি ইকুইপোটেনশিয়াল সারফেসে আমরা জানি যে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে সবার পোটেনশিয়াল সেম। সো ভি এ মাইনাস ভিবি অ্যাকচুয়ালি 0। সো এই ওয়ার্ক ডানটা কত হয়? 0। আবরার আর রাতুল, তোমরা কি বুঝতে পারছো এটা ইকুইপোটেনশিয়াল সারফেসে কেন ওয়ার্ক ডান 0? ওকে, অ্যান্ড এইটাকে আরেকভাবে এক্সপ্লেন করা যায় যে একটা স্ফিয়ারের উপর এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে নিচ্ছি, দেখো এই অবস্থায় এইটার উপর ফোর্স কাজ করতেছে এই দিকে, তাই না? কুলম্ব ফোর্স ঠিক রেডিয়াস বরাবর না? এখানে ঠিক রেডিয়াস বরাবর আমাদের কুলম্ব ফোর্সটা কাজ করতেছে এফ। আবার এই পজিশনেও ফোর্সটা কাজ করতেছে ঠিক এই দিকে। সো এইখানে প্রত্যেকটা পজিশনে আমি যে এইখান থেকে এখানে চার্জটাকে নিব, প্রত্যেকটা পজিশনে আমার ফোর্সটা কিন্তু রেডিয়াসের দিকে। আর এখানে আমার ডিসপ্লেসমেন্টটা দেখো, তুমি যদি এই চার্জটাকে এইখান থেকে এখানে নিতে চাও, তুমি যখন খুব স্মল একটা ডিসপ্লেসমেন্ট করবা, সেই ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে? এই দিকে। সো এইখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? মানে একটা স্মল ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত? রাতুল বলো তো। এই যে দেখো, ওকে এখান থেকে এখানে নিবা, তো একটু হালকা একটু সরাবা, সো সেটা কি ওর ট্যানজেন্ট বরাবর সরবে না এখানে? সো এফ আর ডিএক্স এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে বলতে পারি যে একটা খুব স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্কও সেটা কত হবে? এফ ডিএক্স কজ
90 ডিগ্রি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো একটা অবজেক্ট, এটা হচ্ছে আমার ফোর্স, আর এখান থেকে খুব স্মল অ্যামাউন্ট একটা ডিসপ্লেসমেন্ট যদি করতে চাও, দেখো আমরা তো জানি যে সার্কেল হচ্ছে কার্ভড, বাট আমরা যদি খুব স্মল নেই তখন এটা কি একটা স্ট্রেট লাইন হিসেবে ধরা যায় না, মানে খুব স্মল একটা সেগমেন্ট যদি নেই, অ্যান্ড এটা কি হবে অবশ্যই এই ট্যানজেন্টের দিকে, আবার এখানে আসার পর এদিকে, এভাবে পুরাটা হবে। আর লামিসা তুমি কি এখন শুনতেছো? হ্যাঁ, ইকুইপটেনশিয়াল সারফেস পড়তেছি, এটা হচ্ছে মানে যেই সারফেসের প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম, আর ইকুইপটেনশিয়াল সারফেসে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা চার্জকে ট্রান্সফার করতে ওয়ার্ক ডান জিরো, কারণ এখানে ভোল্টেজের কোনো ডিফারেন্স নাই, মানে একই, সো ভোল্টেজের ডিফারেন্স জিরো। সো এখানে আমরা এই ওয়ার্ক ডানটা যে যে জিরো হবে সেটা এইভাবেও বলতে পারি। আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে যে এখানে খুব স্মল অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্টটাও ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়, বুঝতে পারছো? আবার এই পজিশনে যখন তখন ওর ডিসপ্লেসমেন্টটা এদিকে, এই পজিশনে যখন তখন ডিসপ্লেসমেন্ট এদিকে। সো অলওয়েজ ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টটা কোন ডিরেকশনে? 90 ডিগ্রিতে। সো আমার একটা স্মল ওয়ার্কও কত হবে? জিরো। সো সবার সামেশনও কত হবে? জিরো। আচ্ছা, তোমরা তিনজনই কি এটা বুঝতে পারছো যে কেন ওয়ার্ক ডান জিরো হবে যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, এই ফোর্সের এক্সপ্লেনেশনটা? সো এটা হচ্ছে একটা ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস আরও অনেক ধরনের আছে। সো ইকুইপটেনশিয়াল সারফেসে আমাদের এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা 90 ডিগ্রিতে থাকে, ঠিক আছে? এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, সো সবাই এটা একটু খাতায় তুলো। আচ্ছা, এবার আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল। আচ্ছা, ইলেকট্রিক ডাইপোল হচ্ছে তোমার কাছে যদি দুইটা চার্জ থাকে, তোমার কাছে যদি দুইটা চার্জ থাকে যেটার একটা হচ্ছে কিউ আর আরেকটা হচ্ছে ঠিক মাইনাস কিউ, মানে একই অ্যামাউন্ট অফ চার্জ বাট দুইটার সাইন ডিফারেন্ট, অ্যান্ড তুমি যদি তাদেরকে খুব কাছাকাছি ডিস্টেন্সে রাখো, খুব কাছাকাছি একটা ডিস্টেন্সে রাখো, আমি এখানে ডিস্টেন্সটাকে বললাম 12, তাহলে এই দুইটা চার্জ একটা ডাইপোল ফর্ম করে। মানে এই অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হয়, মানে দুইটা সেম বাট অপোজিট সাইনের চার্জ কাছাকাছি রাখলে যে অ্যারেঞ্জমেন্টটা ক্রিয়েট হয় সেই অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হয় একটা ইলেকট্রিক ডাইপোল। ওকে, সো এখানে আমি ডিস্টেন্সটাকে এল না বলে 12 বলতেছি, কারণ এইটার একটা মানে এটা করলে আমাদের ক্যালকুলেশনগুলো ইজিয়ার হয়, ঠিক আছে? সো এটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। এখন এই ইলেকট্রিক ডাইপোলের ডাইপোল রিলেটেড কিছু টার্ম আমরা দেখব। আমরা এখানে এই পিকচারটাকে একটু এভাবে আঁকি, দেখো। আমরা মাইনাসটাকে এই পাশে দিলাম, আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর এখানে এটার মধ্যে যে ডিস্টেন্স, এটাকে আমরা বলতেছি 12। তুমি বলতে পারো যে এটা কেন এল লিখলাম না, 12 কেন? সো এটা আমাদের কাজে লাগবে পরে, কারণ আমরা এখানে যে মিড পয়েন্ট যেটা, এইটাকে বলি সেন্টার। সো এই
মাইনাস কিউ থেকে ও এর ডিস্টেন্স হচ্ছে এল, আবার এই ডিস্টেন্সটা হচ্ছে এল, সো টোটাল 12 আর কি। আর এই 12 যে লেন্থ, এটা একটা ভেক্টর হিসেবে লেখা হয়। সেই ভেক্টরটা এরকম যে এইখান থেকে এইখানে একটা ভেক্টর কাজ করতেছে। এটা একটা ভেক্টর, যেটাকে আমরা লিখতেছি 2l। আমাদের এখানে এই লাইনটাকে বলা হয়, এই লাইনটাকে বলা হয় ডাইপোল অ্যাক্সিস। এটাকে বলা হয় ডাইপোল অ্যাক্সিস। অ্যান্ড এইখানে আরেকটা অ্যাক্সিস আছে, সেটা হচ্ছে এই মিড পয়েন্ট দিয়ে যদি আমরা একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইমাজিন করি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যাক্সিস আর কি। পারপেন্ডিকুলার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াটার মলিকিউল, তারপর হচ্ছে অ্যামোনিয়া, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে ডাইপোল ফর্ম করে, কারণ ওইগুলোতে তোমার পজিটিভ চার্জের অ্যামাউন্ট আর নেগেটিভ চার্জের অ্যামাউন্টটা সেম হয়। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বুঝাবো, বাট আপাতত আমরা মেইনলি ডাইপোল আইডিয়াটা দেখি, দেন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এইগুলা সব কিছুই অ্যাকচুয়ালি অ্যাটমিক লেভেলের। ঠিক আছে, এইগুলা মেইনলি অ্যাটম বা মলিকিউল লেভেলে এই ডাইপোল ফর্মেশনটা দেখা যায়। ওই ওয়াটার মলিকিউলে যে কয়টা প্রোটন থাকে, সেই প্রোটন আর হচ্ছে ইলেকট্রনগুলার মিলে একটা ডাইপোল ফর্ম করে আর কি। সো আর হচ্ছে মানে মেনলি এইচ প্লাস আর ও এইচ মাইনাস মিলে একটা ডাইপোল ফর্ম করে। আমি ওইটা নিয়ে একটু পরে বলতেছি না। সো আমরা এখানে দেখলাম এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ডাইপোল অ্যাক্সিস। এখন একটা ইলেকট্রিক ডাইপোলের সাথে রিলেটেড একটা টার্ম আছে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। সো এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ফার্স্ট অফ অল খাতায় লিখে রাখো, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এটাকে এক্সপ্রেস করা হয় পি দিয়ে। এটাকে পি ভেক্টর এভাবে এক্সপ্রেস করা হয়। আর এইটার ভ্যালু হচ্ছে এরকম, পি ভেক্টর, মানে এই পি ভেক্টরটা হচ্ছে এরকম যে পি ভেক্টর হচ্ছে কিউ ইন্টু 12। সো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, যার ভ্যালু হচ্ছে, ম্যাগনিটিউড হচ্ছে যে কোনো একটা চার্জের ভ্যালু ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স, আর ডিরেকশন হচ্ছে দেখো এই 2l এর দিকে বা এল এর দিকে। অ্যান্ড এখানে অলওয়েজ মনে রাখবা এই 2l এর ডিরেকশন হবে অলওয়েজ নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। সো সিমিলারলি কিউ এর ডিরেকশন, পি এর ডিরেকশনও কোন দিকে হবে? নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। সবাইকে এইটুকু বুঝতে পারছো? রাতুল, তুমি কি বুঝতে পারছো এটা? আবরার, লামিসা, তোমরা? আচ্ছা, সো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এই ভেক্টর কোয়ান্টিটিটা এই এল এর ডিরেকশনেই, দ্যাট ইজ মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, মানে আমাদের পি ভেক্টরটাও এই দিকে কাজ করতেছে। ওকে, সো পি ভেক্টরটাও এই দিকে কাজ করে।
সো আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এটা শিখলাম, আর একটু দেখি যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ইউনিট কত। এখানে যেহেতু আমরা একটা চার্জের সাথে একটা লেংথ মাল্টিপ্লাই করতেছি, সো এটার ইউনিট হচ্ছে কুলম্ব মিটার। ওকে, কুলম্ব মিটার। অ্যান্ড এটার ডিরেকশন হচ্ছে এটা 12 এর ডিরেকশন, হুইচ ইজ নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ অলওয়েজ। ওকে, সো এখন এই ইলেকট্রিক ডাইপোলের জন্য তোমার বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করার করতে দেওয়া হয়, ঠিক আছে। সো আমরা একটু এটা দেখব যে কিভাবে বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল বের করা যাবে এখানে। সো আমরা হ্যাঁ 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 বলো। হ্যাঁ 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 ঠিক সেম কোয়ান্টিটি হবে। এটা যদি -5 কুলম্ব হয় আর একটা হবে 5 কুলম্ব, আদারওয়াইজ ডাইপোল হবে না। বুঝতে পারছো? এখন এখানে আমরা দেখব যে এক একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কিভাবে বের করা যায় একটা ডাইপোলের জন্য। মানে এখানে বলবে যে এই পয়েন্টে ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কত। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা, এইটুকু একটু ক্লিয়ার করি। আচ্ছা, সো একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য ধরো আমাদের এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট পিতে, পি না বলি, এখানে কোনো একটা পয়েন্ট কিউতে আমাদেরকে বলছে যে ইলেকট্রিক ফিল্ড কত, ঠিক আছে, এই ডাইপোলের জন্য। তো তুমি একটু চিন্তা করো যে এইখানে এই -q চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে হবে বলো তো, রাতুল বলো তো। না না না, এই -q চার্জের জন্য কিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? -q এর দিকে, এক্স্যাক্টলি। সো এইখানে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। সো এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি বললাম E1 ভেক্টর, ঠিক আছে। এখানে একটা ভেক্টর কাজ করতেছে এটা। আর পজিটিভ কিউ এর জন্য আমরা এখানে আরেকটা জিনিস ধরে নিলাম যে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে সেন্টার থেকে আর ডিস্টেন্স উপরে, মানে সেন্টারের অরিজিনের রেসপেক্টে আমরা এই পয়েন্টটাকে বললাম এটা আর রেডিয়াস ভেক্টর পজিশনে উপরে আছে। আর এখানে এই পজিটিভ কিউ এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে হবে? এই ডিরেকশনে না? হ্যাঁ, আউটওয়ার্ড। সো এই লাইন ধরো এই লাইন ধরে ঠিক উপরের ডিরেকশন। অ্যান্ড একটা জিনিস চিন্তা করো তো যে এই ইলেকট্রিক ফিল্ডটা যদি E2 হয়, আমরা E1 আর E2 কে কি রিলেশনে লিখতে পারি? মানে ওদের ভ্যালুটা কি সেম নাকি ডিফারেন্ট? দেখো তো এখানে আমাদের E1 আর E2 ম্যাগনিটিউড সেম হওয়ার কথা না? কারণ কি? কারণ কিউ আর -q দুইটার ম্যাগনিটিউড সেম। আমরা তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের জাস্ট ভ্যালু বসাই, তাই না? সো এখানে E1 আর E2 এর ম্যাগনিটিউড কি সেম। যেহেতু দুইটার ডিস্টেন্স সেম, ঠিক পারপেন্ডিকুলার বাইসেক্টর, এইটা L, এইটা R। সো আমরা জানি যে এই লেংথ হবে তোমার r² প্লাস L², আবার এইটাও হবে r² প্লাস L²। সো ডিস্টেন্স সেম অ্যান্ড চার্জের কোয়ান্টিটি সেম। সো দুইটা ইলেকট্রিক ফিল্ড কি হবে? সেম হবে। ওকে, সো কারো কি এটা বুঝতে প্রবলেম আছে? ওকে, এখন দেখো আমরা এইখানে চাচ্ছি যে এখানে ইলেকট্রিক ফিল্ড কত। সো আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য এই দুইটা রেজাল্টেন্ট বের করব, কারণ একটা পয়েন্টে যদি দুইটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে আমাদের সেটা রেজাল্টেন্ট নিতে হয়। সো এখানে যদি রেজাল্টেন্ট নিতে চাই তাহলে আমরা একটা জিনিস শিখছিলাম ভেক্টর চ্যাপ্টারে, যে ইফ টু ভেক্টরস হ্যাভ সেম ম্যাগনিটিউড দেন দ্য রেজাল্টেন্ট উইল পাস থ্রু দেয়ার বাইসেক্টর, সো দেয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর। সো এখানে এই যে অ্যাঙ্গেলটা
প্রত্যেকটাকে এই রেজাল্টেন্টটা কি করবে, বাইসেক্ট করবে, তাই না? আমরা এটা সবাই তো জানো, তাই না, যে দুইটা ভেক্টর যদি ম্যাগনিটিউড সেম হয় রেজাল্টেন্টটা ঠিক মাঝখান দিয়ে যায়। ওকে, সো আমরা এখানে ধরলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে দেখো তো, থিটা, রাইট? সো দুইটা অ্যাঙ্গেল সেম, আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম। সো এই দুইটা রেজাল্টেন্ট কিভাবে বের করা যায়? আমরা রেজাল্টেন্টের ফর্মুলা দিয়ে বের করতে পারি, বাট অত ঝামেলা না করে আমরা যেটা করতে পারি, যেহেতু দুইটা ম্যাগনিটিউড সেম অ্যান্ড এই অ্যাঙ্গেলটা সেম, তাহলে এই E2 এর এই ডিরেকশনে যে কম্পোনেন্ট, দেখো E2 এর এই ডিরেকশনে যে কম্পোনেন্ট সেটা হচ্ছে E2 সাইন থিটা, রাইট? আর এই E1 এর এই ডিরেকশনে যে কম্পোনেন্ট সেটার ভ্যালুও কত, E1 সাইন থিটা। অ্যান্ড এই দুইটার ম্যাগনিটিউড কি, এই দুইটা ভ্যালু কি, সেম। অ্যান্ড যেহেতু দুইটা অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে কত হয়ে যাবে, এইদিকে কম্পোনেন্ট 0, তাই না? সবাই কি এটা বুঝছো যে এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট ক্যান্সেল আউট হয়ে যাবে? ওকে, সো আমরা এই দুইটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি লিখবো না। আর এখানে আমাদের দেখো হরাইজন্টাল কম্পোনেন্ট দুইটা একই ডিরেকশনে কাজ করতেছে। এই E2 এর হরাইজন্টাল কম্পোনেন্ট এইদিকে, আবার E1 এর হরাইজন্টাল কম্পোনেন্টও এইদিকেই, আর দুইটার ভ্যালু কি, সেম। সো এই হরাইজন্টাল ডিরেকশনের কম্পোনেন্টের সামেশনটাই কি আসলে আমার এই দুইটার রেজাল্টেন্ট। সো এখানে নিট যে ইলেকট্রিক ফিল্ড তার ম্যাগনিটিউড হবে E1 cos থিটা প্লাস E2 cos থিটা। ওকে, এইটা কি আমার ম্যাগনিটিউড এই ইলেকট্রিক ফিল্ডের, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। অ্যান্ড আমরা জানি E1 অ্যান্ড E2 দুইটা আবার সেম ভ্যালু, সো আমরা এখান থেকে লিখতে পারি 2E1 cos থিটা অর 2E2 cos থিটা। লামিসা এটা বুঝতে পারছো? ওকে, সো এইখানে আমার এখন জাস্ট E1 এর ভ্যালু বের করলে আর থিটার ভ্যালু বের করলেই হয়ে যায়। সো 2 cos থিটা, দেখো cos থিটা হচ্ছে এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো আমরা যদি cos থিটা লিখি, এইটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এই যে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করলে, বেজ হচ্ছে L আর হাইপোটেনাস হচ্ছে এটা। সো আমরা cos থিটা ইকুয়ালস লিখতে পারবো L ডিভাইডেড বাই রুট ওভার R স্কোয়ার প্লাস L স্কোয়ার ডট। সো এটা হচ্ছে cos থিটা। এবার আমরা দেখব E1 এর ভ্যালু। E1 এর ভ্যালু কত দেখো, E1 নর্মালি যদি বের করি, E1 এর ম্যাগনিটিউড হচ্ছে 1/4πε0। যদি এটা মাইনাস কিউ, বাট এটা আমরা শুধু ম্যাগনিটিউড নিলে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট তার আবার স্কোয়ার। সো স্কোয়ার উঠে গিয়ে এখানে থাকবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের E1 এর ভ্যালু। সো এটা এখানে লিখে দিই 1/4πε0 q ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সো এখান থেকে আমি লিখতে পারি কি 1/4πε0 2q l ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, সো আর এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করতেছে দেখো, এটা কিন্তু ঠিক হরাইজন্টাল ডিরেকশনে কাজ করতেছে, তাই না? আমাদের নিট ইলেকট্রিক যে ফিল্ড তার ডিরেকশন কোন দিকে, ঠিক হরাইজন্টাল ডিরেকশনে, ঠিক আছে, আমাদের নিট ইলেকট্রিক ফিল্ড। সো সবার কি এটা ক্লিয়ার যে আমরা কিভাবে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করলাম? ওকে, সো আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ঠিক হরাইজন্টাল ডিরেকশনে কাজ করবে অ্যান্ড এটার ভ্যালু হবে এত। আর এই ভ্যালুটাকে আমরা আরও ফার্দার চেঞ্জ করে লিখতে পারি 1/4πε0। এই যে দেখো 2ql, এটা কিন্তু আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড। সো
পি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, সো এইভাবে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। আমাদের অন্য যে কোনো পজিশনে দিলেও আমরা বের করতে পারবো। তোমরা তপন স্যারের বইতে দেখবা যে এই অ্যাক্সিসের উপরে যদি পয়েন্ট থাকে সেইখানেও ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করতে হয় সেটা দেখানো আছে, ইজি। আর তোমরা নিজেরা ট্রাই করলেও পারবা, ওইটা আরও সহজ। ওইখানে দুইটা ইলেকট্রিক ফিল্ড একই লাইনে থাকে, সো জাস্ট প্লাস মাইনাস করে দিলেই হয়। আচ্ছা, এখানে আমরা এবার দেখব আমরা যদি এইটায় পটেনশিয়াল বের করতে চাইতাম এই পয়েন্টটাতে, তখন কি হতো। আমি এইটা ক্লিয়ার করতেছি, আই হোপ সবার তোলা হয়েছে একটু। আচ্ছা, একটু এবার দেখো, আমরা যদি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড না বের করে পোটেনশিয়াল বের করতাম, এখানে ইলেকট্রিক ফিল্ড বের করবো না, আমরা এখানে পোটেনশিয়াল বের করব। সো পোটেনশিয়াল বের করব কিভাবে, কেউ একজন আমাকে বলো তো এটা কিভাবে করা যায়। এখানে আমি টোটাল নিট পোটেনশিয়াল বের করতে চাচ্ছি, আপনার বলো তো এটা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এখানে আমার মাইনাস কিউ চার্জের জন্য এখানে পোটেনশিয়াল যদি V1 হয় অ্যান্ড প্লাস কিউ এর জন্য যদি V2 হয়, সো V উইল বি V1 প্লাস V2, বিকজ ওই ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এখন আমরা একটু দেখি এই V1 ইকুয়ালস কত, 1/4πε0 মাইনাস কিউ ডিভাইডেড বাই √r² প্লাস এল স্কোয়ার, অ্যান্ড V2 ইকুয়ালস কত দেখো, 1/4πε0 প্লাস কিউ ডিভাইডেড বাই √r² প্লাস এল স্কোয়ার। সো এইখানে তোমার এই দুইটা যদি প্লাস করি তাহলে কত আসবে, 0। সো আমরা দেখলাম যে একটা ইলেকট্রিক ডাইপোল অ্যারেঞ্জমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টরের যে কোনো পয়েন্টেই ইলেকট্রিক পোটেনশিয়ালটা 0 হয়। দ্যাট মিনস ইনফিনিটি থেকে ওইখানে আনতে বা ওইখান থেকে ইনফিনিটিতে নিতে কোনো ওয়ার্ক ডান করতে হয়। এটাকে একটা ইকুই পোটেনশিয়াল লাইন বলতে পারো। আচ্ছা, ইকুই পোটেনশিয়াল না, সরি, এটা মানে হ্যাঁ ইকুই পোটেনশিয়ালও সবারই 0, আর মানে সবার কোনো পোটেনশিয়াল নেই আর কি। সো সবাই কি এটা বুঝছো পোটেনশিয়াল বের করাটা। এখানে ইলেকট্রিক ফিল্ড আছে বাট পোটেনশিয়াল নাই। ওকে, আমরা দেখি তো এটা অন্য একভাবে একটু ভেরিফাই করা যায় কিনা, আমি একটু ট্রাই করে দেখি, দাঁড়াও। আচ্ছা না, ওইটা বেশি কমপ্লেক্স হয়ে যায়। ওকে, সো ইলেকট্রিক ডাইপোলের এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করবো আমরা দেখলাম। তোমরা বই থেকে তপন স্যার বইয়ে দেখবা যে অ্যাক্সিসের উপরের কোনো একটা পয়েন্টের জন্য এটা ডিরাইভ করা হয়েছে। সো এখন আমি তোমাদের অ্যাকচুয়ালি যেহেতু টাইম আমাদের একটু কম, আমি ওই দুটো দেখাবো না, ওইটা তোমরা একটু নিজেরা দেখবা। আমি তোমাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ডাইপোলের যে কোনো পয়েন্টে যদি আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড আর পটেনশিয়াল বের করতে বলে, সেটার একটা জেনারেলাইজড ফর্মুলা আছে। এই ফর্মুলাটার ডেরিভেশন আমি ক্লাসে দেখাইছিলাম, বাট এখানে যেহেতু আমাদের টাইম নাই আমি এটা এখানে দেখাবো না। আর এটা হয়তো আমি কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো, অথবা তোমরা ওদের কারো কাছ থেকে নোটটা ইয়া করে নিতে পারো, ছবি তুলে নিতে পারো। ওকে, সো এইখানে ধরো আমাদের একটা চার্জ আছে মাইনাস কিউ, আর এইখানে একটা চার্জ আছে প্লাস কিউ। অ্যান্ড আমরা আগের মতোই বললাম যে এই দুইটার মধ্যে এই যে লেংথ, এই লেংথটা হচ্ছে 12, অ্যান্ড আমাদের এই পয়েন্টটা হচ্ছে ও অরিজিন। এখন আমাদেরকে যদি যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট দিয়ে বলে যে এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল কত, এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল কত, সো তোমার যেটা করতে হবে এই সেন্টার থেকে একটা লাইন টানতে হবে ওই পয়েন্টে, সেন্টার থেকে একটা লাইন টানতে হবে এখানে এই পয়েন্টে, দেখো। অ্যান্ড এই যে লাইনটা টানবো এইটাকে আমরা বলবো আর ভেক্টর, মানে এই পয়েন্টের এটা যদি কিউ পয়েন্ট হয়, এই কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এই আর। ওকে, আচ্ছা, এবার আমাদের একটা অ্যাঙ্গেল নিতে হবে। এই অ্যাঙ্গেলটা হবে একটা অ্যাঙ্গেল নিব, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল সাইন। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে দেখো আমাদের পি ভেক্টর হচ্ছে এই যে এই দিকে রাইট দিকে,
আর এটা হচ্ছে আর। সো এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা। অনেকে কিন্তু এই অ্যাঙ্গেলটা ভুল করে, অনেকে এই অ্যাঙ্গেলটাকে ধরে, মানে ধরো আমাদের কিউ পয়েন্টটা যদি এখানে থাকতো, অনেকে মনে করে যে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, বাট এটা কিন্তু ভুল। তোমার মানে ডেরিভেশনটা যেভাবে করা হয়েছে ফর্মুলার, ওই অনুযায়ী থিটা হচ্ছে অলওয়েজ পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এই পয়েন্টে, কিউ পয়েন্টে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, এই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড হবে 1/4πε0, 1/4πε0। এটা একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, একদম 100% কারেক্ট না। এটা অ্যাপ্রক্স ফর্মুলা যেখানে তোমার এই 12কে আর থেকে স্মল ধরা হয়, ঠিক আছে, মানে 12 এর ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউড থেকে অনেক স্মল। ওই অ্যাপ্রক্সিমেশনে এই ফর্মুলাটা কাজ করে, ঠিক আছে। আর আমরা পরীক্ষা আসলে এটাই ইউজ করি আর কি। সো 1/4πε0, যে কোনো একটা চার্জ কিউ, সরি যে কোনো একটা চার্জ না, এটা হচ্ছে পি, মানে আমাদের এই ডাইপোল মোমেন্ট, আমরা জানি ডাইপোল মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু 12। সো পি ইন্টু রুট ওভার 1+3 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর কিউব। ওকে, সো এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ইকুয়ালস 1/4πε0 পি ইন্টু রুট ওভার 1+3 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর কিউব। ওকে, আর পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে 1/4πε0 পি cos থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। সো এই দুইটা ফর্মুলা আমাদের, হ্যাঁ বলো। আর স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসলে এই যে আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা করছি, দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ওই কেসের জন্যই ধরো। সো এখানে এল যদি আর থেকে খুব ছোট হয়, তাহলে আর স্কোয়ারের রেসপেক্টে এল স্কোয়ার হচ্ছে একদম জিরোর মতো। সো এটাকে আমি না লিখলেও আমার প্রবলেম নাই, মানে ওটা জিরো, মানে ওটা অ্যাড করাও যা না করাও তা। সো এখান থেকে কত আসে আর কিউ, মানে এটা অ্যাপ্রক্সিমেশন, নট ইকুয়াল। ওকে, সো এই ফর্মুলা দুটো অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, একদম পারফেক্টলি অ্যাকুরেট না। এখানে লাস্টেরটা তোমার অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে এইটা অ্যাজিউম করে, বুঝতে পারছো, যে এলটা হচ্ছে আর থেকে অনেক বেশি স্মল, নেগলিজিবল অনেক। মানে এইগুলো তো সব অ্যাটমিক লেভেলে হয়, একটা অ্যাটমে দেখা যায় দুইটা ডাইপোলের, এটা একদম ন্যানোমিটার ডিস্টেন্সে থাকে, বাট এটা থেকে কোনো একটা ডিস্টেন্সে যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স ক্যালকুলেট করতে চাও, সেটা অনেক দূরে হয়। সো এর জন্য এটা বলা যায় যে এই ডিস্টেন্সের তুলনায় এটা অলমোস্ট জিরো। এখন বুঝতে পারছো তুমি? ওকে, সো আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব যদি বলে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কত। বাট যদি দেখো যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর বের করতে বলছে, তখন আমি বলবো যে ওইভাবে করে বের করবা। আর এখানে দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য এই ফর্মুলাটা হবে জাস্ট থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি বসাও, দেখবা যে ওই ফর্মুলাটা হুবহু আসবে না, বাট কাছাকাছি আসবে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এমসিকিউতে যেটা খুব বেশি আসে, যে নর্মাল ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আর স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, বাট ইন কেস অফ ডাইপোল এটা হচ্ছে আর কিউবের ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যান্ড সিমিলারলি নর্মাল পোটেনশিয়াল হচ্ছে ডিস্টেন্সের ইনভার্স প্রপোর্শনাল, বাট ইন কেস অফ ডাইপোল এটা হচ্ছে আর স্কোয়ারের ইনভার্স প্রপোর্শনাল। ওকে, সো এইটা আমাদের এমসিকিউতে আসে প্রচুর, সো এটা সবার মনে রাখতে হবে। সো কারো কি এখানে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, এল এর না, এল এর ভ্যালুটা দেওয়া থাকবে এই যে পি বের করার জন্য, কারণ পি ইকুয়ালস টু কিউএল, ঠিক আছে, ওইটা জন্য। আচ্ছা, অনেকে যেটা ভুল করে, বলো তো, এখানে তোমাকে বলা হলো যে একটা 5 কুলম চার্জ আর একটা -5 কুলম চার্জকে 2 মিটার ডিস্টেন্সে রাখা হয়েছে, ডাইপোল মোমেন্ট কত বলো তো কেউ একজন? হ্যাঁ কত? 5 কুলম বা -5 কুলম চার্জকে 2 মিটার ডিস্টেন্সে রাখা হয়েছে, 10 হবে, হ্যাঁ 20 না, কারণ এল কিন্তু ডিস্টেন্স না, আমার 2L পুরাটা হচ্ছে ডিস্টেন্স।
সো অনেকে মনে করে এল মানেই 2, সো 2 2s are 4. সো আপনারা বুঝতে পারছো এটা কিন্তু 2l হচ্ছে ডিস্টেন্স। সো আমাদের ডাইপোল মোমেন্ট মানেই হচ্ছে চার্জ ইনটু ডিস্টেন্স। এটা খুব কমন একটা মিস্টেক ম্যাক্সিমাম স্টুডেন্টের। ওকে, সো আমাদের ডাইপোল রিলেটেড যত ডিসকাশন ছিল শেষ। সো এবার আমরা চলে যাব ক্যাপাসিটেন্সে। আর তোমরা থিওরিগুলো আপাতত খুব ভালো করে পড়ো, দেন আমি যখন ম্যাথ করাবো তখন এইগুলো দেখবা যে খুব ইজি লাগতেছে, আর তখন তোমার এইগুলার অ্যাপ্লিকেশন দেখে এগুলো আরও বেশি ইজি লাগবে। ওকে, সো আমরা এখন দেখব ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স। আর একটা ইম্পর্টেন্ট টপিক এটা, ক্যাপাসিটরস and capacitance. Capacitors and capacitance. আচ্ছা, ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স আমি যদি খুব শর্টে বলি, ক্যাপাসিটরের ডেফিনেশন হচ্ছে a device that can store energy in the form of charge is called a capacitor. সো ক্যাপাসিটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা চার্জ হিসেবে এনার্জি স্টোর করে রাখে। বুঝতে পারছো? মানে এইখানে আমরা চার্জ দিয়ে কিছু এনার্জি স্টোর করে রাখতে পারি। আমরা ক্যাপাসিটরের একটু পরে স্ট্রাকচার দেখব। আর এবার আমরা দেখব ক্যাপাসিটেন্স। এটার ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। ক্যাপাসিটেন্সের ডেফিনেশন হচ্ছে যে আমরা এখন এই ক্যাপাসিটরের ডেফিনেশনটা দেখো। ক্যাপাসিটর হচ্ছে একটা ডিভাইস দ্যাট ক্যান স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ চার্জ and is called a capacitor. So capacitor এমন একটা ডিভাইস যেটা চার্জ হিসেবে এনার্জি স্টোর করে রাখতে পারে। অ্যান্ড এরপর আমরা দেখব ক্যাপাসিটেন্স হচ্ছে একটা প্রপার্টি অফ আ কন্ডাক্টর। মানে একটা কন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে ক্যাপাসিটেন্স, প্রপার্টি অফ আ কন্ডাক্টর। যে কোনো কন্ডাক্টরের একটা প্রপার্টি হচ্ছে ক্যাপাসিটেন্স। অ্যান্ড এইটার ডেফিনেশনটা খুব সহজ। ধরো তোমার কাছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে, এটা সলিড ধরে নাও। সো এখানে তুমি যদি চার্জ দাও, আমি লাস্ট দিন বলছিলাম চার্জগুলো আস্তে আস্তে এরকম সারফেসে চলে আসে, রাইট? সো এখানে আমি চার্জ দিচ্ছি, এটা আস্তে আস্তে সারফেসে চলে আসে। ক্যাপাসিটেন্স হচ্ছে একটা কন্ডাক্টরের প্রপার্টি। অ্যান্ড এখানে আমরা জানি যে একটা কন্ডাক্টরে আমরা যদি একটা সলিড স্ফেরিক্যাল কন্ডাক্টরে আমরা যদি চার্জ দিই, সেটা আস্তে আস্তে সারফেসে চলে আসে। এখন এইখানে আমরা যদি আর একটা সেকেন্ড, মানে এই অবস্থায় ধরো আমাদের আচ্ছা আরেকটা চার্জ রেখে দিই। সো এখানে ধরো আমি টোটাল কিউ কুলম্ব চার্জ দিছি এটাতে। একদম ইনিশিয়ালি আমার এই কন্ডাক্টরটায় কোনো চার্জ ছিল না। সো তখন আমার পোটেনশিয়াল, এই কন্ডাক্টরের সারফেসে পোটেনশিয়াল কত ছিল? 0। বাট আমি ধরো এই কিউ কুলম্ব চার্জ দেওয়ার পর, এখানে টোটাল কিউ কুলম্ব চার্জ দেওয়ার পর আমার এই কন্ডাক্টরের এখন পোটেনশিয়াল হয়েছে ভি। ওকে, সো ক্যাপাসিটেন্স হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড। আমাদের ক্যাপাসিটরের ডেফিনেশন হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড to increase the potential of a conductor by 1 volt. সো কোন একটা কন্ডাক্টরের পোটেনশিয়াল 1 ভোল্ট ইনক্রিজ করার জন্য আমাদের যতটুকু চার্জ দরকার হয় সেটাই হচ্ছে ক্যাপাসিটেন্স। অ্যান্ড ক্যাপাসিটেন্সকে এক্সপ্রেস করা হয়
এক্সপ্রেসড ইউজিং সি। সো একটা কন্ডাক্টর ক্যাপাসিট্যান্স সি দিয়ে এক্সপ্রেস করা হয়। এর জন্য এখন আর তোমার কুলম্বস লতে সি ইউজ সো এর জন্য এখন আর এখানে তোমার সি ইউজ করা হয় না। সো এক্সপ্রেসড ইউজিং সি অ্যান্ড এটার ইউনিট কত হবে দেখো। সো আমরা আগে এটার এক্সপ্রেশনটা বোঝার ট্রাই করি যে অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য পোটেনশিয়াল অফ আ কন্ডাক্টর বাই 1 ভোল্ট। সো এখানে আমার এই কন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে এখন ভি ভোল্ট। সো এই ভি ভোল্ট 0 ভোল্ট থেকে ভি ভোল্ট করছি। সো ভি ভোল্ট ইনক্রিজ করার জন্য আমার চার্জ কতটুক লাগছে কিউ কুলম্ব। তাহলে 1 ভোল্ট ইনক্রিজ করার জন্য আমার চার্জ কতটুক লাগবে কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি কুলম্ব। সবার কি এটা ক্লিয়ার? আবরার তুমি কি বুঝছো? সো এই যে এতটুক চার্জ এটাই হচ্ছে আমার কন্ডাক্টরের তোমার ক্যাপাসিট্যান্স। সো আমরা এই ক্যাপাসিট্যান্সের ফর্মুলাটা এইভাবে লিখব যে সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, যে কোনো একটা কন্ডাক্টর ক্যাপাসিট্যান্স হচ্ছে চার্জ ডিভাইডেড বাই তার ভোল্টেজ। আর এভাবে বলতে পারো যে অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য ভোল্টেজ অফ দ্যাট কন্ডাক্টর বাই 1 ভোল্ট। ওকে, সি ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই ভি। অ্যান্ড এটার ইউনিট কত হবে কুলম্ব পার ভোল্ট। আর এই কুলম্ব পার ভোল্টকেই একটা সুন্দর নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ফ্যারাড। এই এফ মানে হচ্ছে ফ্যারাড। এটা সায়েন্টিস্ট ফ্যারাডে দিছিল, তাই এটার নাম হচ্ছে ফ্যারাড। সো কুলম্ব পার ভোল্ট 1 কুলম্ব পার ভোল্ট যে কথা 1 ফ্যারাড একই কথা। সো ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। অ্যান্ড এই ফ্যারাড খুবই লার্জ একটা ইউনিট। সো এর জন্য একটা স্মল ইউনিট ইউজ করা হয়, সেটা হচ্ছে মাইক্রো ফ্যারাড। 1 ফ্যারাড ইকুয়ালস হচ্ছে 10⁶ মাইক্রো ফ্যারাড। এটা অ্যাকচুয়ালি ইউনিট হিসেবে ইউজ করা হয়। হাউএভার সো সি ইকুয়ালস হচ্ছে কিউ বাই ভি। সো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন। ওকে, সো সবাই কি এটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা ক্যাপাসিটর দেখব, দুই টাইপের ক্যাপাসিটর দেখব। আমরা প্রথমে যে টাইপের ক্যাপাসিটর দেখব সেটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। মানে স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি ক্যাপাসিটর হিসেবে কাজ করে সেটাই হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, মানে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি ক্যাপাসিটর হিসেবে কাজ করে। সো আমরা এখানে একটা সলিড স্ফিয়ার নিলাম। এই সলিড স্ফিয়ারটাতে চার্জ হচ্ছে বাইরে, এখানে টোটাল কিউ কুলম্ব চার্জ আছে আমার। আর আমরা বলতেছি যে এইখানে আমার এই সারফেসে পোটেনশিয়াল হচ্ছে ভি। তাহলে এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে দেখো তো এই ভি ইকুয়ালস কত লেখা যায় 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, রাইট? আর আমরা যদি এখন ক্যাপাসিট্যান্স বের করতে চাই, উই নো সি ইকুয়ালস হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। সো আমাদের যেটা করতে হবে এই ভিটাকে এই পাশে আনতে হবে আর আরটাকে ওই পাশে নিতে হবে। সো এইখান থেকে আমি লিখতে পারি 4πε0 আর ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল সি। সো আমাদের একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য ক্যাপাসিট্যান্স বা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হচ্ছে 4πε0 আর। অ্যান্ড দেখো এটা কিন্তু আমার জাস্ট এই কন্ডাক্টরটা রেডিয়াসের উপর ডিপেন্ড করে, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য চার্জ অ্যান্ড দ্য ভোল্টেজ। সো আমাদেরকে জাস্ট একটা ক্যাপাসিটরের রেডিয়াস বলা থাকলে আমরা ডিরেক্টলি ওর ক্যাপাসিট্যান্স বের করতে পারবো। সবাই বুঝছো এটা? আচ্ছা, সো আমি এটা ক্লিয়ার করি। সো আমরা হ্যাঁ বলো।
হ্যাঁ পোটেনশিয়াল নেগেটিভ হবে, সো চার্জও নেগেটিভ পোটেনশিয়ালও নেগেটিভ, সো আলটিমেটলি 4 পাই এপসাইলন নটই থাকবে পজিটিভ। বুঝতে পারছো? ইনক্রিজ না, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ করার জন্য। বুঝতে পারছো? আমি ডেফিনেশনটা একটু ভুল বলছি। 1 ভোল্ট পোটেনশিয়াল চেঞ্জ করার জন্য যতটুকু ইয়ে লাগে আর কি, মানে ওই মানে ডিক্রিজ মানে কি নেগেটিভ ইনক্রিজ আর কি, এটাই। সো আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটর দেখলাম। এবার স্ফেরিক্যাল ক্যাপাসিটরের পর আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে, আমাদের এখানে এখন একটা ইম্পর্টেন্ট টপিক দেখতে হবে, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক্স অ্যান্ড ডাইইলেকট্রিক্স কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক্স অ্যান্ড ডাইইলেকট্রিক্স কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা একদম ফার্স্টে বলে আসছিলাম যে এপসাইলন নট এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। বাট অন্যান্য মিডিয়ামে এপসাইলনের ভ্যালুটা চেঞ্জ হয়। আমরা বললাম কোন একটা মিডিয়াম এম, সেইখানে এটা হচ্ছে এপসাইলন এম, পারমিটিভিটি অফ এম মিডিয়াম। সো এম মিডিয়ামে এই এপসাইলনের ভ্যালু হচ্ছে এপসাইলন এম। এখন এই যে এম মিডিয়াম, এই এম মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে একটা টার্ম আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে একটা টার্ম আছে, ঠিক আছে? এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটার আরো একটা নাম হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি। ওকে, সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো একটা মিডিয়াম এম যার পারমিটিভিটি হচ্ছে এপসাইলন এম, তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি কত, এটার ডেফিনেশন হচ্ছে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটিকে এপসাইলন আর অর কে দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এই এপসাইলন আর অথবা কে ইকুয়ালস হচ্ছে এপসাইলন এম ডিভাইডেড বাই এপসাইলন নট। সবার কি এটা ক্লিয়ার? মানে কোন একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি, এটা ডেফিনেশনই হচ্ছে যে ওই মিডিয়ামের পারমিটিভিটিটা ফ্রি মিডিয়ামের পারমিটিভিটি এর কত টাইমস। সবাই কি এটা বুঝছো? আবরার, লামিসা, তোমরা কি এটা বুঝতে পারছো? ওকে, সো একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে এটা, মানে এটা দিয়ে বোঝায় যে ওই মিডিয়ামের পারমিটিভিটিটা ফ্রি মিডিয়ামের কত টাইমস, অ্যান্ড এটার কোনো ইউনিট নেই কারণ এটা জাস্ট একটা রেশিও। এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই পুরো চ্যাপ্টারটা অনেক বেশি কনসেপ্ট দিয়ে ভরা, অ্যান্ড এখানে তোমার প্রচুর ফর্মুলা আছে, প্রচুর আইডিয়া আছে, ইউনিট আছে, ডেফিনেশন আছে, সব কিছু খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে হবে। আচ্ছা, সো আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি এইটা বুঝতে পারলাম। এবার আমরা দেখব ডাইইলেকট্রিক জিনিসটা কি। ডাইইলেকট্রিক হচ্ছে ইনসুলেটর। সোজা কথায় যদি বলি, ডাইইলেকট্রিক হচ্ছে ইনসুলেটর টাইপের মিডিয়াম, বাট এটার সাথে ইনসুলেটর মানে একদম পিওর ইনসুলেটরে একটু ডিফারেন্স আছে, যে ডাইইলেকট্রিকে তোমার পোল ক্রিয়েট হয়, মানে ডাইপোল ক্রিয়েট হয় আর কি। ডাইইলেকট্রিক মিডিয়াম যারা, তাদের মধ্যে ডাইপোল ক্রিয়েট হয়। তারা যদিও তোমার ইয়া করতে পারে না, মানে কারেন্ট কন্ডাক্ট করতে পারে না বা চার্জ কন্ডাক্ট করতে পারে না, বাট স্টিল তাদের মধ্যে ডাইপোল ক্রিয়েট হয়। সব ইনসুলেটরের মধ্যে ডাইপোল ক্রিয়েট হয় না। সো যেই ইনসুলেটরগুলোতে ডাইপোল ক্রিয়েট হয়, আমরা সেই টাইপের তোমার ইনসুলেটরকে বলবো ডাইইলেকট্রিক। ওকে, যেমন ডাইইলেকট্রিক মিডিয়াম হচ্ছে এয়ার, তারপর আরও কিছু মিডিয়াম আছে যারা ডাইইলেকট্রিক। এখন এই আইডিয়াটা আমরা বুঝতে পারবো আমরা যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটর পড়ব। ওকে, সো তোমাদের এইটুকু ক্লিয়ার? আচ্ছা, সো আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেখলাম, অ্যান্ড ধরো আমাদের এই যে ক্যাপাসিটর, এই যে কন্ডাক্টরটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর যেটা, এটা
সো এইটাতে আমরা যদি বলতাম যে এই মিডিয়ামটা এয়ার মিডিয়াম না, তখন কিন্তু আমরা এখানে এপসাইলন না লিখে এপসাইলন এম লিখতাম, ঠিক আছে? সো এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আমরা যদি বলা হয় যে এইটার মিডিয়াম হচ্ছে আলাদা, তখন আমরা বলবো যে এখানে অ্যাকচুয়ালি এপসাইলন নট হবে না, এখানে জাস্ট এপসাইলন হবে। আচ্ছা, এপসাইলন এম না বলে এটাকে অনেকে শুধু এপসাইলনও বলে, মানে এপসাইলন হচ্ছে যে কোনো একটা মিডিয়ামের এপসাইলন নট, আর এপসাইলন নট হচ্ছে ফ্রি স্পেসেরটা। ওকে, সবাই বুঝছো এটা? আচ্ছা, সো ডাইইলেকট্রিক অ্যান্ড ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা দেখলাম, আমরা স্ফেরিক্যাল কন্ডাক্টরের দেখলাম। এখন একটা জিনিস দেখো, যদি আমাদেরকে বলা হয় যে এই এই যে এই কন্ডাক্টরটা এটা ফ্রি স্পেসে নাই, মানে এটা এয়ার মিডিয়ামে নাই, অন্য একটা মিডিয়ামে আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 পাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু আর ইজ ইকুয়াল টু সি। মানে এই যে এখান থেকে সাইড চেঞ্জ করে নিছি, যে আমাদের এপসাইলন বাই এপসাইলন নট হচ্ছে কে, তাহলে এপসাইলন ইকুয়ালস এপসাইলন নট ইন্টু কে। ওকে, সো এইভাবে লেখা যায়। তোমাকে কোনো একটা মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দিলে তুমি ওইটা জাস্ট এপসাইলন নটের সাথে মাল্টিপ্লাই করে লিখবা। আপনারা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, যেখানেই দেখবা তোমার ম্যাথে কে, তোমার কে এর ভ্যালু ইয়া করা আছে, উল্লেখ করা আছে, তুমি ওইখানে এপসাইলন নটের সাথে কে মাস্ট মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? এটাই। সো আমরা এখন গাউস ল পড়ব। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আগে আমাদের গাউস ল রিলেটেড আইডিয়াটা লাগবে। সো আমরা এখন দেখব গাউস ল, এই চ্যাপ্টারের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক গাউস ল। সো গাউস ল হচ্ছে, গাউস ল বোঝার জন্য সবার আগে আমাদের যেটা বুঝতে হয় সেটা হচ্ছে যে এরিয়া ইজ আ ভেক্টর। এরিয়া ইজ আ ভেক্টর। আমরা এতদিন ট্রেডিশনাল যে আইডিয়াটার সাথে ফ্যামিলিয়ার ছিলাম সেটা হচ্ছে এরিয়া ইজ আ স্কেলার কোয়ান্টিটি, বাট এরিয়া ইজ নট আ স্কেলার কোয়ান্টিটি, এরিয়া ইজ আ ভেক্টর। কেন? কারণ দেখো, তোমার কাছে ধরো একটা সারফেস আছে এরকম, সেই সারফেসটা এখন এই ওরিয়েন্টেশনে আছে, এটা একটা ডিস্ক ধরো, এই সারফেসটা এখন এই ওরিয়েন্টেশনে আছে। সো এই একটা 3D স্পেসে এই সারফেসটা এভাবে থাকা যে কথা, এইভাবে থাকা কিন্তু ডেফিনেটলি আলাদা কথা, অথবা সে একদম পুরোপুরি এভাবে থাকা আলাদা কথা। সো অ্যাকচুয়ালি তার ওরিয়েন্টেশনটা কিন্তু ম্যাটার করে। অ্যান্ড তুমি গাউস ল পড়ার সময় দেখবা যে একটা সারফেসের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে আমাদের অনেক ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায়, অনেক ভ্যালু চেঞ্জ হয়ে যায়। সো এরিয়া ইজ আ ভেক্টর, অ্যান্ড এই এরিয়া ভেক্টরটা, এটাকে সারফেস ভেক্টরও বলা হয়। এরিয়া ভেক্টরকে এরিয়া ভেক্টর অর সারফেস ভেক্টরও বলা হয়। অ্যান্ড এটা হচ্ছে অনেকে এ দিয়ে ইন্ডিকেট করে, আমি পার্সোনালি এ দিয়ে ইন্ডিকেট করাটা প্রেফার করি, আবার অনেক বইতে দেখবা যে এস দিয়ে ইন্ডিকেট করা, তোমার ইচ্ছা। অ্যান্ড এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে, এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে জাস্ট ওই এরিয়াটার ভ্যালু। মানে এই যে আমার এই যে সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসটার এরিয়া যদি এ মিটার স্কোয়ার হয়, তাহলে এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে এ। লামিসা বুঝতে পারছো এটা? আর হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এ দিয়েও এক্সপ্রেস করা যায়, অর এস দিয়েও এক্সপ্রেস করা যায়। আর এই এরিয়া ভেক্টরটা, এটার ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস। এটার ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, এইটাই। সো আমাদের এরিয়া ইজ আ ভেক্টর হুইচ হ্যাজ আ ম্যাগনিটিউড equal to that surface area and the direction will be perpendicular to that surface. একটা ফ্ল্যাট সারফেস নাও, সেইটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, সেই পারপেন্ডিকুলারটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই এরিয়া ভেক্টরটা ইন্ডিকেট করে। সো এখানে এরিয়া ভেক্টরটা এই ডিরেকশনে, এখানে এরিয়া ভেক্টরটা এই দিকে, এখানে এরিয়া ভেক্টরটা এইদিকে, ঠিক আছে? সো
এরিয়া ভেক্টর হচ্ছে একটা সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে। ওকে, আচ্ছা এবার এরিয়া ভেক্টরের পর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে 2। এরপর আমরা একটা নতুন টার্ম শিখব, এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স, ওকে, আমরা ফার্স্টে একটু লিখে রাখবো যে ইলেকট্রিক ফ্লাক্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ইলেকট্রিক ফ্লাক্স অ্যাকচুয়ালি কি মিন করে? ইলেকট্রিক ফ্লাক্স অ্যাকচুয়ালি মিন করে, খুব সহজভাবে যদি বলি, ধরো এখানে একটা সারফেস আছে, এরকম একটা ডিস্ক, তুমি তাকে এভাবে রাখছো। আচ্ছা আর একটু চিকন করে রাখি, এটা এভাবে তোমার খাড়া করে রাখছো একটা ডিস্ক। সো এটার সারফেস ভেক্টর হচ্ছে এই রাইট সাইডে, সারফেস ভেক্টর হচ্ছে রাইট সাইডে। অ্যান্ড এই ডিস্কটাকে সাপোজ আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি, যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এরকম। এখানে কোনো একটা জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, আমরা ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই সারফেসটাকে রাখছি। সো এই সারফেসের ইলেকট্রিক ফ্লাক্স অফ দিস সারফেস, ইলেকট্রিক ফ্লাক্স অফ দিস সারফেস, এটা অ্যাকচুয়ালি কি মিন করে? ইলেকট্রিক ফ্লাক্স অফ অলওয়েজ একটা সারফেসের বের করতে বলা হয়। সো ইলেকট্রিক ফ্লাক্স অফ দিস সারফেস, এটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্সকে এক্সপ্রেস করা হয় ইউজিং ফাই, এক্সপ্রেসড ইউজিং ফাই। অ্যান্ড এই ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন হচ্ছে যে ফাই, এই কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের সাথে আমরা যদি এরিয়া ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা যেই কোয়ান্টিটিটা পাই সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। অ্যান্ড আমরা জানি ডট প্রোডাক্ট করলে একটা তোমার সারফেসের, যে দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে একটা স্কেলার কোয়ান্টিটি আসে। দ্যাটস ওয়াই ফাই ইজ আ স্কেলার। আবরার, তুমি কি বুঝছো এটা? সো ফাই ইকুয়ালস ই ডট এ, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ই এ কস থিটা। অ্যান্ড এই থিটাটা কত? এই যে ইলেকট্রিক ফিল্ডের সাথে আমার এরিয়া ভেক্টর যত অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো এই ই এ কস থিটা, এইটাই হচ্ছে আমাদের ফাই। এখন আমরা একটু আগে বলছিলাম যে একটা সারফেসের ওরিয়েন্টেশন বা এরিয়া ভেক্টরের ডিরেকশনের উপর অনেক কিছু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায়। সো এখানে আমরা কয়েকটা কেস দেখি। কেস ওয়ান, ইফ থিটা ইকুয়ালস 0, থিটা 0 মানে কি? যে এই সারফেসটার সাথে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে। আচ্ছা, সবাই একটা জিনিস খেয়াল করো, সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, বাট এরিয়া ভেক্টরের সাথে এটা কি প্যারালাল। রাতুল, বুঝতে পারছো এই ব্যাপারটা? যে সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার হওয়া মানে সারফেস ভেক্টরের সাথে ইলেকট্রিক ফিল্ডটা প্যারালাল, কারণ এরিয়া ভেক্টর নিজেই তো সারফেসের উপর পারপেন্ডিকুলার। সবাই কি এটা বুঝছো? লামিসা? ওকে, সো আমাদের থিটা যদি 0 হয়, দ্যাট মিন্স সারফেসটার সাথে যদি এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার হয়, অর সারফেসের সাথে যদি ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার হয়, অর ইলেকট্রিক ফিল্ডটা যদি এরিয়া ভেক্টরে প্যারালাল হয়, তাহলে আমাদের ফ্লাক্স কত হবে? জাস্ট ইএ, উইচ ইজ ম্যাক্সিমাম। সো একটা সারফেসে ম্যাক্সিমাম ফ্লাক্স পাওয়া যায় যখন সেটা ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে ঠিক পারপেন্ডিকুলারলি থাকে, অর তার এরিয়া ভেক্টরটা ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল অবস্থায় থাকে। আচ্ছা, এবার একটু চিন্তা করো, আমি যদি এই সারফেসটাকে এখন পারপেন্ডিকুলার করে দেই ইলেকট্রিক ফিল্ড, প্যারালাল করে দেই ইলেকট্রিক ফিল্ডের সাথে, সেটা কীরকম? আমরা এটা একটু চেঞ্জ করব, 90 ডিগ্রি।
সো এখন আমাদের সারফেসটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করাইছি। সো এই যে আমাদের সারফেসটা এখন সারফেসটা হচ্ছে এরকম, ইলেকট্রিক ফিল্ড পাস করতেছে এই ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ড, বাট আমার এখানে এরিয়া ভেক্টরটা কোন দিকে দেখো, ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে এখানে আমার ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। আর আমরা বলতে পারি এই সারফেসটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল আর সারফেস ভেক্টরটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার। সো এখানে আমার ফাই কত হবে, EA cos 90 which is 0. সো এখানে আমি পাবো ফাই মিন which is 0 ডিগ্রি, সরি 0। সো এখান থেকে আমি বুঝতেছি যে অ্যাকচুয়ালি একটা সারফেসের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে এই ফ্লাক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এর জন্যই আমরা এরিয়াকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করি। সবাই কি এটা বুঝতে পারছো? অ্যান্ড এবার দেখো, আমরা যদি এবার জিজ্ঞেস করি যে এই ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট কত, এটা কত হবে বলো তো, ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট? দেখো ই হচ্ছে নিউটন পার কুলম অ্যান্ড এ হচ্ছে মিটার স্কোয়ার। সো এখান থেকে আমি পাচ্ছি নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। ওকে, সো আমাদের এটা হচ্ছে ওর ইউনিট, ফ্লাক্সের ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এগুলো কিচ্ছু মুখস্থ করতে হয় না, জাস্ট তোমার যদি এটার ডেফিনেশন মনে থাকে তুমি এমনিতেই এটার ইউনিটটা বের করে নিতে পারবে। ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। সো ইলেকট্রিক ফ্লাক্স কি এটা বুঝলাম। এবার আমরা ফাইনালি গাউস ল পড়ার জন্য রেডি। আচ্ছা, গাউস ল পড়ার জন্য আমরা ইলেকট্রিক ফ্লাক্সের আরেকটা জিনিস দেখবো, যে ধরো একটা কমপ্লেক্স শেপের অবজেক্ট যদি হয় ইলেকট্রিক ফ্লাক্সটা কীরকম হবে সেটা একটু বোঝার ট্রাই করি। ধরো আমাদের একটা অবজেক্ট আছে খুব কমপ্লেক্স একটা শেপের, এরকম। ওকে, এটা একটা সলিড অবজেক্ট। এখন এই অবজেক্টটার এক একটা পয়েন্ট, মানে এই অবজেক্টটা দিয়ে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত এটা আমাকে বের করতে বলা হলো। ওকে, সো এই ইলেকট্রিক ফ্লাক্স বের করার জন্য আমরা জানি ই ডট এ করতে হয়, বাট এইখানে এরিয়া তো অ্যাকচুয়ালি এরিয়াটা তো একটা সারফেস এরিয়া যেটা খুব কমপ্লেক্স শেপের, মানে এখানে এরিয়াটা এক এক জায়গায় এক এক দিকে। যেমন এইখানে যদি আমরা একটা স্মল এরিয়া নেই, উইচ ইজ সে ডিএ, সো এই এরিয়া ভেক্টরটা হবে এদিকে, ঠিক এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে। আর আবার এইখানে যদি একটা নেই, স্মল এরিয়া নেই এই জায়গাতে, তাহলে এইটাও ধর দিয়ে এটার ডিরেকশন হবে কোন দিকে, এই দিকে। সো এইখানে অ্যাকচুয়ালি এক এক জায়গায় আমার এরিয়াটা এক এক ডিরেকশনে না, বুঝছো সবাই? সো সবাই কি ইলেকট্রিক ফিল্ডের সাথে সেম অ্যাঙ্গেল করবে না। সো আমাদের তাহলে সলিউশনটা কি, আমরা এখানে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সটা কীভাবে বের করতে পারি? সো আমরা দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ধরলাম এই ডিরেকশনে কাজ করে, মানে এই পুরো অবজেক্টটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, বাট এখানে এক একটা পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এরিয়া ভেক্টর হচ্ছে এক এক ডিরেকশনে, এখানে একটা এইদিকে। সো আমরা অ্যাকচুয়ালি টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কীভাবে বের করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমরা এখানে সবগুলো স্মল এরিয়াতে, মানে একদম স্মল এরিয়াতে ডিভাইড করব, সবার জন্য ইন্ডিভিজুয়ালি আমরা ইলেকট্রিক ফ্লাক্স বের করব, দেন সামেশন করব, দ্যাট মিনস ইন্টিগ্রেট করব। সো আমরা ধরো এই সারফেসটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স কত সেইটা বের করি। সো এটা আমাদের ই, আর এই ছোট সারফেসটার জন্য ফ্লাক্সটাও খুব ছোট, সো এটা হবে ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএ। সো এখান থেকে আমি বলতে পারি যে আমাদের টোটাল ফ্লাক্স ফাই এটা হবে সবগুলো ডি ফাই এর ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ফাই, আর এই পাশে হবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এখানে ইও কনস্ট্যান্ট না, এক এক জায়গায় ই এক এক রকম হতে পারে, যদি কনস্ট্যান্ট হয় বের করে আনতাম, বাট আমরা তো জেনারেলি বলতে পারি না। সো ই ডট ডিএ এইটার ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের
ফ্লাক্স। বাট এখন এরিয়ার লিমিটটা কি হবে? আমাদের এখানে কি করতে হবে? সবগুলো এরিয়া সামেশন নিতে হবে না, মানে সবগুলো এরিয়াতে গিয়ে গিয়ে, যেমন এই এরিয়াটা নিতে হবে, এই এরিয়াটা নিতে হবে। সো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল যেটা আমাদের কলেজ লেভেলে নাই, যে আমরা যদি এরিয়া সব একটা সারফেসের সব স্মল এরিয়া ইন্টিগ্রেট করতে চাই, তাহলে ওই ইন্টিগ্রেশনটাকে বলা হয় ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। এবং ওই ইন্টিগ্রেশনটা এখানে এরকম একটা গোল সাইন দিতে হয় মাঝখানে, আর এখানে নিচে একটা সাবস্ক্রিপ্ট লিখতে হয় এস। এটার মিনিং হচ্ছে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। সো এখানে আমরা ক্লোজড এই টাইপের ইন্টিগ্রেশনকে বলা হয় ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। মানে আমরা এই পুরা সারফেসের যত এরিয়া আছে সবগুলোতে গিয়ে গিয়ে এই ইলেকট্রিক ফিল্ডের সাথে এটা ডট প্রোডাক্ট করে এরিয়া বের করব। বুঝতে পারছো? একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো একটা স্ফিয়ার, তোমাকে যদি বলা হয় এই স্ফিয়ারটার ক্লোজড সারফেস ইন্টিগ্রাল কত, তাহলে বলো তো কত হবে অ্যান্সারটা? এই স্ফিয়ারটার যদি রেডিয়াস আর হয়, হ্যাঁ 4πr²। সো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল সারফেস এরিয়াটা বের করে দেয়। বুঝতে পারছো? এটা একটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন। ওকে, সো ইলেকট্রিক ফ্লাক্সের আমরা ডেফিনেশন শিখলাম। এবার আমরা চলে যাব গাউস লতে। গাউস ল অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লাক্সের উপর, ইলেকট্রিক ফ্লাক্স যদি তুমি বুঝো তাহলে গাউস ল একদম ইজি। দেখো, সো গাউস ল, গাউস লর স্টেটমেন্ট হচ্ছে দ্য enclosed charge, the enclosed charge এভাবে না লিখে এইভাবে বলি, the charge enclosed, গাউস লর স্টেটমেন্ট হচ্ছে the charge enclosed by a closed surface is equal to epsilon naught times, or এটা epsilon naught times, এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখো epsilon times যদি অন্য মিডিয়াম হয় আর কি। The charge enclosed by a closed surface is epsilon naught times of the total electric flux of the closed surface, ওকে। আচ্ছা লামিসা, তুমি কি ইউটিউব চ্যানেলটা দেখছো? আমি কালকে আফরাকে বলছিলাম তোমাকে জানাইতে, তুমি কি আমার ইউটিউব চ্যানেলটা দেখছিলা? আচ্ছা শোনো, ওইখানে হচ্ছে মানে আমাদের পাস্ট যত ভিডিওস থাকবে ওইখানে শিফট হবে, আর এই এখন থেকে এই যে আমরা যত ক্লাস করতেছি সবগুলো ওইখানে আপলোডেড হয়। সো তোমার যদি আবার দেখতে হয় তুমি ওইখান থেকে দেখবে, আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা। সো এখানে পাস্ট সব ভিডিও আছে। আচ্ছা, so the charge enclosed by a closed surface is epsilon naught times of the total electric flux of the closed surface. এটাই হচ্ছে গাউস ল। অ্যান্ড গাউস ল এর ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটা একটা ক্লোজড সারফেস, আমরা এটার বিভিন্ন জায়গা দিয়ে ধরো এই যে ইলেকট্রিক ফিল্ড এক এক দিকে, এখানে এক এক জায়গায় ইলেকট্রিক ফিল্ড এক এক দিকে, ইলেকট্রিক ফিল্ড যে সবসময় একই ডিরেকশন হবে তা না, আবার এখানে এরিয়া ভেক্টরগুলোও কি এক এক ডিরেকশনে, এরিয়া ভেক্টরগুলো এক একটা, কেউ কেউ হয়তো ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালেল, কেউ কেউ হয়তো একটু অ্যাঙ্গেল করে আছে, কেউ কেউ পারপেন্ডিকুলার, ঠিক আছে। সো এখানে আমরা দেখতেছি যে এক একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশনে আর এরিয়াটা কোন ডিরেকশনে। সো এটা হচ্ছে একটা ডিএ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের একটা ই ভেক্টর, এটাও একটা ই ভেক্টর, এটা হচ্ছে একটা ডিএ ভেক্টর। মানে ইলেকট্রিক ফিল্ড ধরো একটা ফাংশন যেটা এক এক
পয়েন্টে এক এক ডিরেকশনে কাজ করতেছে অ্যান্ড আমাদের এরিয়া হচ্ছে একটা স্মল অ্যামাউন্ট, সো আমরা ওই ইলেকট্রিক ফিল্ডের ওই পার্টিকুলার পজিশনে যে ভ্যালু সেটার সাথে ডট প্রোডাক্ট করি আর কি। সো সবাই কি এটা বুঝছো? সো এখানে আমরা টোটাল ফ্লাক্স কিভাবে বের করি? আমরা জানি যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই which is closed surface integral of all the E dot ds. সো এখানে আমার টোটাল ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে E dot d এর সবগুলোর ইন্টিগ্রেশন। এটা বুঝতে কারোর প্রবলেম আছে? ওকে, সো অ্যাকর্ডিং টু গাউস ল এই সারফেসটার মধ্যে যদি কোনো চার্জ থেকে থাকে, মানে এই সারফেসটার মধ্যে যদি ধরো কিউ এনক্লোজড আছে, মানে আমরা জানি এই চার্জের জন্য এখানে এই ইলেকট্রিক ফিল্ডগুলো প্রডিউস হচ্ছে, সো এই ইএনসি মানে হচ্ছে এনক্লোজড। সো গাউস ল বলে যে এই কিউ এনক্লোজড চার্জ কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু এপসাইলন নট টাইমস অফ দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স। সো এইটাই হচ্ছে গাউস ল, কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু এপসাইলন নট ফাই। সবাই বুঝছো? অ্যান্ড এখান থেকে আমরা এটাকে আরো করে লিখতে হবে যে কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু এপসাইলন নট ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। এটা হচ্ছে গাউস ল। এই গাউস ল হচ্ছে ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশনের মধ্যে একটা, যেটা ইউনিভার্সের সবচেয়ে 4টা ইম্পর্টেন্ট ইকুয়েশন। ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন, সেই 4টা ইকুয়েশনে একটা হচ্ছে গাউস ল, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিজমের একটা ল এটা। সো কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু এপসাইলন নট ই ডট ডিএ। ওকে, এটা বুঝছো সবাই? সো কিউ এনক্লোজড হচ্ছে এপসাইলন নট ইন্টু এপসাইলন নট ইন্টু ফাই উইচ ইজ ই ডট। ওকে, সো আমরা গাউস ল দেখলাম, এবার আমরা গাউস ল কিভাবে আসছে, গাউস লর অ্যাপ্লিকেশন দেখব। দেখো, সো এই গাউস লটা অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে। গাউস ল আমাদের অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন বা ইন্টিগ্রেশনকে রিডিউস করে ফেলে, ঠিক আছে? সো ব্যাপারটা কীরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে অ্যাকচুয়ালি এটা আসছে, মানে গাউস এই জিনিসটা ইনভেন্ট করছে হচ্ছে অবজারভেশন অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি সে অ্যাকচুয়ালি কুলম্বস ল থেকে এটা এক্সটেন্ড করে বানাইছে। দেখো, কুলম্বস ল থেকে কীভাবে গাউস ল প্রুফ করা যায়, কুলম্বস ল ইউজ করে আমরা কীভাবে গাউস ল আনতে পারি। সো আমরা কুলম্বস ল এর জন্য জানি যে আমাদের এখানে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি থাকে, স্ফেরিক্যাল কন্ডাক্টর দরকার নেই, আমরা ধরো একটা চার্জ, সেই চার্জটা থেকে আমরা কুলম্বস ল দিয়ে জানি অলরেডি যে এই চার্জটা থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1 ডিভাইডেড বাই, এটা আমরা কুলম্বস ল থেকে অলরেডি প্রুফ করছি, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? কুলম্বস ল থেকে এটা আমরা ডিরাইভ করছিলাম। এখন একটু এখানে দেখো যে ই ইজ ইকুয়াল টু, এটাকে কীভাবে লেখা যায়, কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু এপসাইলন নট, রাইট? অ্যান্ড আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাই, কিউ ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু এপসাইলন নট ইজ ইকুয়াল টু কিউ। অ্যান্ড এবার একটু চিন্তা করো, আমরা যদি এখানে একটা ক্লোজড সারফেস ইম্যাজিন করি, এখানে সারফেসটা যে অলওয়েজ রিয়েল হতে হবে তা না, এটা ইমাজিনারিও হতে পারে। আর এই সারফেসটাকে বলা হয় একটা গাউসিয়ান সারফেস, একটা গাউসিয়ান সারফেস। সো এই একটা ইমাজিনারি একটা সারফেস নিলাম, এই সারফেসটার নাম হচ্ছে গাউসিয়ান সারফেস। এটা ইমাজিনারি রিয়েল যে কোনো একটা হতে পারে। সো গাউসিয়ান সারফেস। অ্যান্ড এবার এখানে আমরা একটু দেখি যে এই ই হচ্ছে ঠিক এই ডিরেকশনে কাজ করে, ই হচ্ছে এই ডিরেকশনে কাজ করে, এই অরেঞ্জ কালারের দিকে। আর আমাদের ইলেকট্রিক, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর
এইখানে আমরা যদি খুব স্মল একটা এরিয়া নেই, এই যে এইটুক, এই এরিয়াটা যদি আমাদের ডিএ হয়, দেখো এই এরিয়াটা যদি ডিএ হয়, ডিএ, এই ভেক্টরটা কোন দিকে হবে? এই ই এর ডিরেকশনেই, ডি এ ভেক্টর। ওকে, এখন দেখো তো এই স্মল এরিয়াতে আমাদের ফ্লাক্স কত? ইলেকট্রিক ফ্লাক্স ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএ। সবাই কি এটা বুঝছো? ওকে, সো আমাদের এখানে আমরা বুঝলাম যে ডি ফাই হচ্ছে ই ডট ডিএ, অ্যান্ড আমরা জানি ফ্রম গাউস ল কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা তো ওইভাবে করবো না, সো আমরা অ্যাকচুয়ালি এভাবে বলতে পারি যে আমরা যদি এখানে বোথ সাইডে ইন্টিগ্রেট করে দেই, তাহলে আমার টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ডি ফাই ফ্রম 0 to ফাই অ্যান্ড ই ডট ডিএ। সো এখানে এটা হচ্ছে একটা ক্লোজড সারফেস ইন্টিগ্রাল, আমরা আগে বলে আসছি। এখন একটা জিনিস চিন্তা করো তো, একটা স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টে, মানে আর রেডিয়াসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড একই না? কারণ সবাই তো 1/4πε0 Q/r², রাইট? সো ইটা কি একটা কনস্ট্যান্ট, এটুকু আমরা শিওর, তাই তো? সবাই বুঝতে পারছো? আর আরেকটা জিনিস দেখো, এইখানে ই আর এ সবসময় একই ডিরেকশনে। যেমন এই পয়েন্টে যদি চিন্তা করো, এখানে আমার এরিয়াটা এদিকে, আবার আমার ইলেকট্রিক ফিল্ডটাও ঠিক এই যে পারপেন্ডিকুলার দিকেই, যে রেডিয়ালি আউটওয়ার্ড। ওকে, সো আমাদের এখানে ই আর ডি এর মধ্যে অলওয়েজ অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। সো আমরা লিখতে পারি এটা হচ্ছে ই ডি এ কজ 0 ডিগ্রি, অর cos 0 হচ্ছে 1, সো ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ইডিএ। আমরা এখানে বলছি যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, সো আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে বাইরে আনতে পারি, আর এখানে থাকতেছে কি? ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ। আচ্ছা, একটা স্ফিয়ারের ক্লোজড সারফেস ইন্টিগ্রাল কত হবে? 4πr²। সো এটা হবে আমাদের 4πr², মানে এই স্ফিয়ারটার সারফেস এরিয়া। ওকে, সো আমরা এই ই ইন্টু 4πr² কি লিখতে পারি? অ্যাকচুয়ালি ফাই, যে ফাই। সো আমরা যদি এইখানে ব্যাক করি, তাহলে এইটুক হচ্ছে আমাদের ফাই। সো এই যে দেখো, ফাই ইন্টু এপসাইলন নট ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড। সো গাউস ল কিভাবে আসছে বুঝতে পারছো? সো গাউস লটা আমরা বুঝলাম। সিমিলারলি গাউস ল থেকেও তুমি কুলম্বস ল প্রুফ করতে পারবা, একই প্রসেস। সো এটা একটু বই থেকে দেখবা। এবার আমরা গাউস ল এর অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, যেহেতু আমাদের এখনো তুমি দেখো, সো আমরা এই বই থেকে গাউস থেকে কুলম্বটা দেখবা। এবার আমরা গাউস ল এর অ্যাপ্লিকেশন দেখব। ওকে, সো গাউস ল অ্যাপ্লিকেশনস। গাউস ল অ্যাকচুয়ালি অনেকগুলো কমপ্লেক্স ইন্টিগ্রেশনকে রিডিউস করে ফেলে। কীরকম দেখো, ধরো তোমার কাছে এখানে একটা এরকম একটা লাইন অফ চার্জ আছে, এখানে একটা লাইন অফ চার্জ আছে যেটা পজিটিভ চার্জ দেওয়া শুধু। সো ধরো আমাদের এখানে একটা এরকম একটা ম্যাথ দেওয়া হলো যে আমাদের একটা লাইন অফ চার্জ আছে। এই লাইন অফ চার্জে ধরো এখানে আমি টোটাল কিউ কুলম চার্জ দিয়ে রাখছি, আর আমার এই টোটাল লেন্থটা হচ্ছে এল। ওকে, এখন ধরো তোমাকে বলা হলো যে এই লাইন অফ চার্জটা থেকে, এই লাইন অফ চার্জের ঠিক মিড পয়েন্টটা থেকে এদিকে ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে আর ডিস্টেন্সে একটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়, তাহলে সেটা আমি কিভাবে বের করতে পারি? আচ্ছা, তোমার কাছে কি কোনো আইডিয়া আছে যে এটা কিভাবে বের করা যায়? জাস্ট কুলম্বস ল দিয়ে, গাউস ল না, জাস্ট কুলম্বস ল দিয়েই তুমি কিভাবে বের করতে পারো? আমরা তো কুলম্বস ল শিখছিলাম শুধু পয়েন্ট চার্জের জন্য, তাহলে এইখানে কি করা যায়?
যেহেতু এটা একটা কমপ্লেক্স অবজেক্ট, সো এখানে কি করতে পারি আমরা বলো তো? পয়েন্টের জন্য, হ্যাঁ, দেন আমরা ওইটাকে কি করব, সবার রেজাল্টেন্ট নিব, তাই তো? সো এইটাই হচ্ছে আমাদের আইডিয়া। সো আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, ধরো এই পয়েন্টটা হচ্ছে একটা স্মল একটা পয়েন্ট চার্জ, যেহেতু এটা খুবই স্মল আমরা এটাকে বললাম ডিকিউ। ওকে, খুব, এটা যেহেতু লাইনে ডিস্ট্রিবিউটেড, মানে আমরা একটা খুব স্মল একটা লাইন সেগমেন্ট নিছি, যেই লাইন সেগমেন্টটার লেন্থ হচ্ছে ডি এক্স, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে এরকম, দেখো আমরা বললাম যে এই মিড পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে আমরা একটা স্মল লাইন সেগমেন্ট নিচ্ছি যার লেন্থ হচ্ছে ডিএক্স। ওকে, আর এই ডিএক্স লেন্থের চার্জ হচ্ছে কত, ডি কিউ। সো এই পয়েন্ট চার্জের জন্য আমাদের এইখানে ইলেকট্রিক ফিল্ডও কি খুব স্মল হবে, রাইট? সো আমরা এখান থেকে দেখো এইটার ইলেকট্রিক ফিল্ডটা যদি ক্যালকুলেট করতে চাই, এই ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশন হবে, এই ডিরেকশনে না, বুঝতেছো? সো এই ইলেকট্রিক ফিল্ডটা হবে এই ডিরেকশনে, সরি ডিই, ইলেকট্রিক ফিল্ড হবে এই ডিরেকশনে, অ্যান্ড এই ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু কত হবে বলো তো? ডি ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট, চার্জ কত ডি কিউ, আর ডিস্টেন্স কতটুক, এই যে এই হাইপোটেনাসটা, তাই না? সো এইটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটার হোল স্কোয়ার। না না না, ওইটা ধরা রাখবে না, ওইটা খুব স্মল, তো ওইটা আমাদের ধরতে হয় না। মানে এক্স প্লাস ডিএক্স হোল স্কোয়ার বলতে চাচ্ছ? এটা খুবই স্মল, মানে এক্স স্কোয়ার প্লাস ডিএক্স স্কোয়ার প্লাস 2x dx, এখানে এই dx স্কোয়ার হচ্ছে 0, আবার এই 2x dx ও অ্যাকচুয়ালি জিরোর সাথে একটা জিনিস মাল্টিপ্লাইড হয়ে এটা 0 হয়ে যায়, বুঝতে পারছো? সো দরকার হয় না এটা, মানে ইন্টিগ্রেশন আমরা অ্যাকচুয়ালি ডিএক্সটা হয়ে নেই না, আমরা ডিএক্সটা নেই জাস্ট তোমার, মানে অন্যান্য কেজে নেই না, ডিএক্সটা নিব জাস্ট এই ডি কিউ বের করার জন্য, ঠিক আছে? ওকে, সো ডি ইকুয়ালস হচ্ছে এত। এখন আমরা একটু দেখি ডি কিউ সমান কত। এই যে আমরা ডিকিউ বের করতে চাচ্ছি, বলো তো ডিকিউকে কীভাবে লেখা যায়? আমাদের পুরো এল লেংথে আছে কিউ অ্যামাউন্ট অফ চার্জ, তাহলে ডিএক্স লেংথে কতটুকু আছে, ডিকিউ অ্যামাউন্ট চার্জ, তাই তো? সো এই ডিকিউ সমান তাহলে কত লেখা যায়, কিউ বাই এল ইন্টু ডিএক্স, ইউনিটারি মেথড। সো ডিকিউ সমান কত, কিউ বাই এল ডিএক্স, বুঝতে পারছো এটা? সো এখান থেকে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ ডিএক্স বাই এল, কিউ ডিএক্স বাই এল ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো? এখন দেখো আমাদের এইখানে সবার ইন্টিগ্রেশন করতে হবে, মানে সবার রেজাল্টেন্ট বের করতে হবে, বাট এখানে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলেই হবে না, কারণ এখানে এক একটা ডিরেকশন তো এক এক দিকে, মানে ওদের অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট নিতে হবে। তো আমরা এই রেজাল্টেন্টটা এভাবে নিব, দেখো আমাদের এই যে ডি ইলেকট্রিক ফিল্ডটা, এইটার দুইটা কম্পোনেন্ট আছে না, একটা হচ্ছে এই দিকে, আরেকটা হচ্ছে কি এই দিকে, রাইট? সো আমরা এই কম্পোনেন্টটাকে বলতে পারি কি ডিই এক্স, এই কম্পোনেন্টটাকে কি বলতে পারি, ডিই ওয়াই। এটা ডিই ওয়াইটা কি আসবে, নেগেটিভ আসবে, রাইট? বুঝতে পারছো? কারণ নিচের দিকে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমি বললাম এই অ্যাঙ্গেলটাও হচ্ছে কি থিটা। এখন দেখো আমরা যদি ঠিক এই এক্স ডিস্টেন্সের নিচে একটা পয়েন্ট নেই, এখানে এক্স ডিস্টেন্সে একটা নিচে পয়েন্ট নেই, এই পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, ঠিক এই ডিরেকশনে না? অ্যান্ড এইটারও দুইটা কম্পোনেন্ট আছে, একটা এদিকে আর একটা কি এদিকে,
সো এইটার এই কম্পোনেন্টটা ডিই ওয়াই আর এই কম্পোনেন্টটা কি ডিই এক্স, তাহলে এখানে কয়টা ডিই এক্স পাচ্ছ তুমি? দুইটা। আর এই ডিই ওয়াই আর এই ডিই ওয়াই কি সেম না? আমি তো এটা শিওর যে এটা কি সেম। তার মানে প্রত্যেকটা পয়েন্টকে তার সেম ডিস্টেন্সের অপোজিট সাইডের পয়েন্টটা কি তার ভার্টিক্যাল কম্পোনেন্টকে ক্যান্সেল আউট করে ফেলবে। সো আমাদের কি অ্যাকচুয়ালি ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো অ্যাড করার দরকার আছে? তাহলে আমাদের টোটাল রেজাল্টেন্টটা কি হবে আসলে? সবার ডিএক্স এর সামেশন, মানে সবগুলো ইলেকট্রিক ফিল্ডের আমরা যদি জাস্ট ডিএক্সগুলো মানে হরাইজন্টাল কম্পোনেন্টগুলোর সামেশন করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এটার হরাইজন্টাল কম্পোনেন্ট কতটুক ডিএক্স এর বলো তো? ডিএক্স সমান কত লেখা যায়? ডিই ইন্টু কত? কস থিটা, তাই না? ওই যে হরাইজন্টাল ডিরেকশনে কস থিটা, ঠিক আছে? সবার জন্য কি এটা কস থিটাই হবে, মানে এইখানে একটা পয়েন্ট নাও, তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা এদিকে, অ্যান্ড এই অ্যাঙ্গেলটাও যদি থিটা হয় ডি কস থিটা, তাই তো? সো সবার জন্য মানে থিটাটা চেঞ্জিং, এক এক জায়গায় থিটা এক এক রকম, বাট ডিএক্স কত হবে? ডিই কস থিটা। ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি এই ডিএক্স এর কি বের করতে হবে? সামেশন বা ইন্টিগ্রেশন করতে হবে। এই ডি হচ্ছে 1/4πε0 কিউ ডিএক্স ডিভাইডেড বাই এল রুট ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু এই এক্সট্রা একটা কস থিটা। সো আমাদের অ্যাকচুয়ালি এই বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সবগুলো ডিএক্স এর সামেশন পেয়ে যাব না? সো আমার ফাইনাল ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে এটা তো বুঝতেছো, তাই না? আমাদের ফাইনাল ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে একদম এদিকেই, তাই তো? হ্যাঁ, মানে এই ডিএক্স যেহেতু সবাই হরাইজন্টাল, কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, আমার ইলেকট্রিক ফিল্ডটা ফাইনালি হবে এই দিকে। সো এইটা যদি আমরা এখন মানে তাহলে আমার ফাইনাল ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় তাহলে আমরা লিখতে পারি ফ্রম 0 টু ই, আর এখানে এক্স এর লিমিট বসাতে হবে অথবা থিটার লিমিট। সো আমরা এখানে থিটার লিমিটে বসাবো, কারণ তাহলে আমাদের জন্য পুরো ব্যাপারটা ইজিয়ার হয়। আমরা একটু এটা ক্লিয়ার করি। তোমার কি এই পর্যন্ত কোনো কনফিউশন আছে এমনিতে? সো এখানে আমি চাচ্ছি থিটাতে কনভার্ট করে ফেলতে, তাহলে ইন্টিগ্রেশনটা ইজিয়ার হয়। তাছাড়া এই টাইপের ইন্টিগ্রেশন দেখো, তুমি কি বুঝতে পারতেছো এখানে কত ধরা উচিত এক্স ইকুয়াল? সাবস্টিটিউশন করবো ইন্টিগ্রেশনের জন্য, এক্স সমান কত ধরা যায়? না, আর ট্যান থিটা, তাই না? আমরা ওই যে ইন্টিগ্রেশন শিখছিলাম যে এরকম এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে আর স্কোয়ার তো একটা কনস্ট্যান্ট, আর তো একটা কনস্ট্যান্ট এটা। সো এই টাইপের ফর্মেটে আমরা লিখতে পারি আর ট্যান থিটা। আর তাছাড়া দেখো এটা কিন্তু জিওমেট্রিক্যালিও ভ্যালিড। এই যে এইটা এক্স, এটা এক্স, এটা আর, তুমি এখানে এক্স বাই আর সমান কত লিখতে পারো? ট্যান থিটা না, এই পিকচার থেকে। তাহলে এখান থেকে কি লেখা যায়? এক্স ইকুয়ালস আর ট্যান থিটা। এবার বুঝতে পারছো এক্স ইকুয়ালস কেন আর ট্যান থিটা? সো এখানে এক্স ইকুয়ালস হচ্ছে আর ট্যান থিটা, তাহলে ডিএক্স সমান কত? আর ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, সো আমাদের কাছে দেখো ডিএক্সও আছে আর এক্সও আছে। সো আমরা এটা যদি এখানে বসাই 1/4πε0 কিউ বাই এল ডিএক্স হচ্ছে আর ট্যান থিটা, ডিএক্স হচ্ছে আর ট্যান থিটা, অ্যান্ড আমাদের এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা কি? আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। হ্যাঁ বলো। ও সরি, এটা আর সেক্স স্কোয়ার থিটা ডি থিটা হবে, আর সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, দেন এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে কত? আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার, সো আর স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা, তাই না? আর এখানে আমাদের আগে থেকে থাকতেছে একটা কস থিটা, আর স্কোয়ার আর আর কেটে থাকবে একটা আর, সেক্স স্কোয়ার থিটা কাটা।
সো এখান থেকে আমার ফাইনালি কি থাকতেছে দেখো, ইন্টিগ্রেশন 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এল, এগুলো তো কনস্ট্যান্ট টার্ম, আমি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারবো। আর তারপর আর এটাও কনস্ট্যান্ট, আমার ইন্টিগ্রেশনের ভিতরে থাকতেছে জাস্ট cos থিটা ডি থিটা, রাইট? বুঝছো এটা? সো এখানে থিটার লিমিট বসাতে হবে। সো থিটার লিমিট দেখো কত থেকে কত, একদম এই পজিশনে থিটা কত আর একদম এই পজিশনে থিটা কত, এটাও দরকার, তাই না? সো একদম এই পজিশনে, এই যে উপরের পজিশনটা একটু ক্লিয়ার করি, দাঁড়াও এটা দাঁড়াও, একদম এই পজিশনে আমাদের থিটা দেখো, এই যে এটা ফাইনাল থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি কত, tan ইনভার্স L/2 আর, তাই না? বুঝছো এটা? কারণ এইটুক হচ্ছে L/2 আর এইটুক হচ্ছে কি আর, সো L/2/r। সো এটা হচ্ছে আমার ফাইনাল থিটা, আর সেম অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল এদিকেও আছে না, বুঝতে পারছো? বাট এই উপরের অ্যাঙ্গেলটা কি, আমার একটা পজিটিভ অ্যাঙ্গেল, বাট নিচের দিকে গেলে কি এটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল। সো এইখানে থিটাটা কত, -tan ইনভার্স L/2r। সো আমরা এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে, -tan ইনভার্স L/2r টু প্লাস tan ইনভার্স, ধরো প্লাস tan ইনভার্স L/2r, তাই তো? বুঝতে পারছো এটা? আর আমরা এটা এত এখানে ঝামেলা করে না লিখে আমি থিটা দিয়ে লিখি, যে মানে ওই এই থিটা হচ্ছে এই ফাইনাল থিটাটা, -θ টু প্লাস থিটা, ঠিক আছে? এই থিটা হচ্ছে এইটা থিটার ভ্যালু। সো এইটা আমরা এখানে ক্লিয়ার করি। এখন cos থিটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে, হ্যাঁ, সো এখান থেকে আমি পাবো 1/4πε0 Q/Lr, cos থিটাকে ইন্টিগ্রেট করলে আসে sin থিটা, অ্যান্ড এখানে আমার একবার থিটা বসাতে হবে, একবার মাইনাস থিটা। সো এটা কত আসবে, 1/4πε0 Q/Lr, সাইন থিটা হচ্ছে সাইন থিটা, আর মাইনাস সাইন মাইনাস থিটা হচ্ছে টু, আবার একটা প্লাস সাইন থিটা, সো 2 সাইন থিটা আসবে, তাই তো? বুঝতে পারছো এটা? সো আমাদের ফাইনালি ইলেকট্রিক ফিল্ডটা কত, আমরা থিটার ভ্যালু জানি, সো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 1/4πε0 Q/Lr টু সাইন থিটা হচ্ছে tan ইনভার্স L/2r। ওকে, অ্যান্ড দেন তুমি এইটাকে যে ভাঙাইতে পারো, এটা L, এটা 2r, তাহলে এটা হচ্ছে L² প্লাস 4r স্কোয়ার, অ্যান্ড দেন সাইন, এটাকে সাইন ইনভার্স দিয়ে লেখা যায় L/√L² প্লাস 4r স্কোয়ার। দেন আমরা এখানে সাইন ইনভার্স সাইন কেটে ফাইনালি লিখতে পারবো 1/4πε0 2Q/Lr ইন্টু L/√L² প্লাস 4r স্কোয়ার, আর এই এল কাটা, তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 1/4πε0 2Q ডিভাইডেড বাই L² প্লাস 4r স্কোয়ার এর রুট। সো এটা আর একটা আর আছে এখানে। সো তোমার কোনো কনফিউশন আছে এখানে আর? এটা কি বুঝছো? আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব যে আমাদের এই ওয়্যার, এই যে লেন্থটা যদি ইনফিনিটি হতো, মানে এই পুরা জিনিসটা যদি একদম ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড হতো, মানে একদম মানে এটা শেষ নাই, ঠিক আছে, তখন কিভাবে জিনিসটা করতাম, মানে আমরা জাস্ট এখানে, তখন আমার জাস্ট থিটার লিমিটটা চেঞ্জ হতো। বলো তো থিটার লিমিটটা তখন কত থেকে কত হতো, মানে থিটার ভ্যালু কত কত হতো? না না, থিটার লিমিটটা একটু ভালোভাবে চিন্তা করো,
একদম উপরে যদি চলে যায় তখন থিটাটা কত হবে ম্যাক্স? দেখো তুমি যত এদিকে বাড়াইতে থাকবা থিটা কি আস্তে আস্তে বাড়তেছে। সো এটা একদম যখন উপরে চলে যাবে তখন থিটা কত হইতে পারে ম্যাক্সিমাম? না না, 90 ডিগ্রি, তাই না? একদম সবচেয়ে উপরে গেলেও তো তুমি এর চেয়ে বেশি অ্যাঙ্গেল করতে পারবে না, তাই না? সো অ্যাঙ্গেলটা কত হবে তখন একদম ইনফিনিটি হলেও? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি তুমি কোনটা বলছো। সো এইখানে অ্যাকচুয়ালি আমার এই অ্যাঙ্গেলটা থিটাটা ম্যাক্সিমাম কত হতে পারবে ইনফিনিটির জন্য? 90। সো এখানে আমি থিটা 90 বসাবো আর 90 বসাবো। সো সাইন 90 কত হয়? 1। সো এখান থেকে আমি দেখো লিখতে পারি 1/4πε0 Q2/L/R, তাই তো? সো এইখানে যদিও লেংথটা ইনফিনিটি, সো এইখানে তো অ্যাকচুয়ালি লেংথ জিনিসটা আর নাই, তাই তো? সো আমরা এই Q/L কে কি লিখতে পারি? আমরা এই Q/L কে কি লিখতে পারি? লিনিয়ার চার্জ ডেনসিটি, তাই না? সো এটাকে আমরা লিখতে পারি যে Q/L হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, যেটাকে এল দিয়ে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হয়, ল্যামডা। আর আমরা এই 2 আর এই 4 কেটে একটা 2 লিখতে পারতাম। সো এটা হবে 2πε0 R। সো λ/2πε0 R। সো এইটা আমরা কুলম্বস ল দিয়ে প্রুফ করলাম যে একটা ইনফাইনাইট লেংথের জন্য আমার এটা λ/2πε0 R হয়। এখন আমাকে আর 2 মিনিট টাইম দাও, আমি তোমাকে এটা গাউস ল দিয়ে প্রুফটা দেখাবো, ঠিক আছে? কারণ এই ভিডিওটা তাহলে ইনকমপ্লিট হয়ে যাবে। সো এটা ধরো একটা ইনফাইনাইট লেংথের মানে চার্জ লাইন, যেখানে অনেক চার্জ আছে, যার লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, মানে পার ইউনিট লেংথে আমার ল্যামডা অ্যামাউন্ট চার্জ আছে। ওকে, সো তুমি এইটা থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছ। ওকে, সো আমাদের গাউস লতে কি করতে হয়? একটা এনক্লোজড সারফেস নিতে হয় না, গাউসিয়ান সারফেস। সো আমরা এখানে এক কাজ করি, একটা এনক্লোজড সারফেস নেই যেটা একটা সিলিন্ডার শেপের, মানে আমরা এই ওয়্যারটাকে এনক্লোজ করলাম একটা সিলিন্ডার দিয়ে, মানে একটা সিমেট্রিক্যাল সারফেস নেব। আমরা যে কোনো সারফেস দিয়ে এনক্লোজ করতে পারি, বাট আমরা একটা সিমেট্রিক্যাল সারফেস নিলাম। সো একটা এনক্লোজড জায়গা নিলাম যার লেংথ হচ্ছে সে h। আচ্ছা এখন বলো তো যে এইখানে কতটুক চার্জ এনক্লোজ করা হয়েছে এই পুরা সিলিন্ডারটা দিয়ে? এই সেগমেন্টটা না, বাকি চার্জগুলো তোর বাইরে, তাই তো? সো এখানে কতটুক চার্জ আমরা এনক্লোজ করছি? এই সেগমেন্টে যতটুক চার্জ আছে ততটুক, রাইট? হ্যাঁ, সিলিন্ডারটার মধ্যে কতটুক চার্জ এনক্লোজ হয়েছে? এই লাইনের চার্জটুক না? এখন আমরা জানি যে পার ইউনিট লেংথ আমার চার্জ আছে ল্যামডা, তাহলে এইচ ইউনিট লেংথ আমার চার্জ আছে কতটুক? এইচ ল্যামডা। কিউ এনক্লোজ তাহলে কত? এইচ ল্যামডা, রাইট? ওকে, এবার আমরা টোটাল ফ্লাক্স বের করব। আচ্ছা, ফ্লাক্সের জন্য দেখো আমরা জানি ফাই ইজ ইকুয়াল টু ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। আচ্ছা, আমরা যদি এখানে খুব স্মল একটা এরিয়া নেই এই সারফেসের উপর, তাহলে সেইটাও কোন ডিরেকশনে হবে? এই ই এর সাথে একই ডিরেকশনে না? যে কোনো জায়গায় তুমি এইখানে একটা তুমি যদি এইখানে একটা সারফেস নাও, সে হবে এদিকে দিয়ে, আর এইখানে ইলেকট্রিক ফিল্ডটাও হবে দেখো কোন ডিরেকশনে? ওই একই ডিরেকশনে হবে না? এইটাই। সো আমাদের ই আর ডি এ এইখানে প্রত্যেকটা জায়গায় একই ডিরেকশনে আছে, আর এখানে প্রত্যেকটা ডিস্টেন্সে ই এর ভ্যালুটা কি সেম না? কারণ দেখো এইটাও আর ডিস্টেন্সে, এইটাও আর ডিস্টেন্সে, এইটাও আর ডিস্টেন্সে, একটা সিলিন্ডার, এটা তো সবার রেডিয়াস সেম, তাই তো? সো সবার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও কি একই, কত? 1/4πε0। এখানে যদি কিউ অ্যামাউন্ট চার্জ থাকে Q/R², তাই তো?
বুঝছো এটা, যে সব জায়গায় ই সেম। ওকে, সো আমরা ই ডি এর মধ্যে যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই, সো এটাকে লিখতে পারি এরকম, আর যেহেতু ই কনস্ট্যান্ট তাহলে ই বাইরে বের করে লিখতে পারি। এখন দেখো তো এই ডিএ বলতে কি বোঝাচ্ছে, এই সিলিন্ডারটার সারফেস এরিয়া। এই সিলিন্ডারটার সারফেস এরিয়া কত, আমরা 9-10-এ ফর্মুলা পড়ছিলাম, এই সিলিন্ডারটার সারফেস এরিয়া হচ্ছে 2πr/h, তাই না? কারণ এই সার্কেলটার সার্কামফিয়ারেন্স হচ্ছে কত, আর 2πr। এটাকে তুমি যদি খুলে নাও, একটা লাইন বানাও, সেই লাইনের সাথে এইটা কি একটা উইথ, সো 2πr/h কি এই পুরা রেক্ট্যাঙ্গেলটা বাই কার্ভড সারফেসটার এরিয়া, তাই তো? সো এইখানে কত আসবে, 2πr/h। অ্যাকর্ডিং টু গাউস ল q enclosed is equal to epsilon naught phi। q enclosed হচ্ছে h lambda, epsilon naught phi হচ্ছে e into 2πr/h। h আর ah কি কাটা, তাহলে এখান থেকে তুমি e সমান কত পাবা, lambda divided by 2π epsilon naught, 2π epsilon naught r। ওকে, এখন বুঝছো এটা, যে দুইটা অ্যাকচুয়ালি সেম রেজাল্ট দিল। তুমি কি বুঝতে পারছো এটা? সো দেখো গাউস ল থেকে আমরা কিন্তু দেখো অনেক কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমাদের করা লাগে নেই, ওই আগের বার যেভাবে করছিলাম ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করছিলাম, বাট আমরা এখন গাউস ল এর আইডিয়া দিয়ে খুব ইজিলি বের করতে পারছি এটা, বুঝছো এটা? অ্যান্ড এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু এটা লেংথের উপর ডিপেন্ড করে না, তাছাড়া এখানে এটা শুধু কি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে, মানে কত ডিস্টেন্সে তুমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাও। তোমার একটা কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা এটার তো উপরেও একটা সারফেস আছে, সেইটার ফ্লাক্স কেন নিলাম না? তুমি দেখো ইলেকট্রিক ফিল্ড তো অলওয়েজ এদিকে, তাই না? যে কোনো জায়গায় এই দিকে, মানে এখানে একটা চার্জ যদি থাকে, একটা প্লাস চার্জ যদি থাকে, সে এদিকে 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 এদিকে, মানে একটা প্লেনের উপর সব দিকে কি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, তাই তো? বাট এই ইলেকট্রিক ফিল্ডগুলো কি উপরের সারফেস আর এই নিচের সারফেসের সাথে প্যারালাল না? বুঝতে পারছো? আর তাদের এই ভেক্টরের সাথে, এরিয়া ভেক্টরের সাথে এটা ডিরেকশন কতটুকু, 90 ডিগ্রি। সো এখানে কি কোনো ফ্লাক্স ক্রিয়েট হবে না, কারণ cos 90 এটা কত হয়ে যাবে, 0। সো এর জন্য আমরা ওইটা আর নেই, আমরা শুধু এই যে কার্ভড সারফেস, এই যে কার্ভড সারফেস যেটা, এইখানে টোটাল ফ্লাক্সটা নিচ্ছে, তাতেই হয়ে গেছে। সো এইটাই হচ্ছে গাউস ল এর একটা অ্যাপ্লিকেশন। আরও কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, ওইগুলো আমি পরে একটা রেকর্ডেড ভিডিও করে দিয়ে দেবো।